হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো অ্যান্ড আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি। তো এমসিকিউ সলভের ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারের এমসিকিউ সলভ ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটা হচ্ছে গতি চ্যাপ্টারের উপর, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের ফিজিক্স বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টার থেকে এমসিকিউ থেকে শুরু করে শর্ট কোশ্চেন থেকে শুরু করে সৃজনশীলের ক খ থেকে শুরু করে একটা ফুল সৃজনশীল সর্বদা এসেই থাকে। অর্থাৎ এই অধ্যায়েরকে বাদ দিয়ে পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা একটা অযৌক্তিক। সো আজকে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো, অর্থাৎ যে এমসিকিউগুলো করলে তোমার একটা ফান্ডামেন্টাল ক্রিয়েট হবে, অর্থাৎ তোমার ভবিষ্যতের এসএসসি পরীক্ষা হোক বা যে কোনো স্কুলের পরীক্ষা হোক, তুমি খুব কনফিডেন্টের সাথে উত্তর করে দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। তো আমি আজকের ক্লাসটা অনেকটা আবারও বলে রাখি, আমাদের ক্লাসটা অনেকটা কুইজের মতো হয়। আমি আজকের স্লাইডে 30টা এমসিকিউ রেখেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো শুধু। অ্যান্ড এই এমসিকিউগুলো তোমার কাজ কি, একটা খাতা নেওয়া, খাতার ভিতরে 1 থেকে 30 পর্যন্ত সিরিয়ালে নাম্বারিং করা, অ্যান্ড অতঃপর তোমার যে কাজটা সেটা হচ্ছে আমি যখনই একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাব, তুমি আগে ভিডিওটা পজ করে নিজে সমাধান করবা, অ্যান্ড দেন নিজের সমাধান যেটা করছো ওইটা রাখা দাও, অ্যান্ড এরপরে আমার ভিডিওটা অন করবা, দেখবা আমি কি সমাধান দিচ্ছি। যদি তোমার সাথে আমারটা মিলে যায় তুমি পেলে 1 পয়েন্ট। তো এইভাবে করে 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 30 পয়েন্টের একটা কুইজ এক্সাম হবে অনেকটা। তো আশা করি তোমরা এনজয় করবা। তো আমি যেহেতু এমসিকিউ ক্লাস করছি, আমি আশা করব তোমরা অলরেডি গতি চ্যাপ্টারের বেসিক, অর্থাৎ যতগুলো থিওরি হতে পারে তুমি সবগুলোই পড়ে ফেলছো। হ্যাঁ, আমি তাও টুকটাক এমসিকিউ, যখন একটা এমসিকিউ বুঝাবো তখন ওই রিলেটেড কনসেপ্টগুলো আমি তোমাকে ক্লিয়ার করে দেব। বাট আমি আশা করব তুমি অধ্যায়টা একদম ব্র্যান্ড নিউ না, মানে তোমার কাছে এই অধ্যায়টা পড়া হয়েছে। যদি এই অধ্যায়টা পড়া হয়ে থাকে দেন এই এমসিকিউ ক্লাসটা তোমার জন্য। ঠিক আছে? আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তুমি সিকিউ টিকিউ সলভ করে রাখছো, এমসিকিউ সলভ করতে যাবা, জাস্ট রিভিশনের জন্য হতে পারে, তুমি এই ক্লাসটা দেখতে পারো। তো আর বকবক করবো না, চলো শুরু করা যাক। সো গতি চ্যাপ্টারের প্রথম এমসিকিউ আমাদের এটা এসেছে কুমিল্লা বোর্ড এবং ঢাকা বোর্ডে। কুমিল্লা বোর্ড 25-এ, ঢাকা বোর্ড 21-এ। সো রিপিটেড কোশ্চেন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং কোশ্চেনটা অনেক সহজ। একটা বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করেছে এবং একই পথে 8 মিটার সে ফিরে এসেছে। কথাটা বুঝেন ভাইয়া? চলেন এটা আমরা একটু গ্রাফিক্যালি আঁকি। তো গ্রাফিক্যালি যদি জিনিসটাকে আঁকি, যে একটা লোক মানে একটা বস্তু সোজা পথে 20 মিটার গিয়েছে, অর্থাৎ প্রথমে সে 20 মিটার গিয়েছে, ধরলাম এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এবং এই যে 20 মিটার এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এরপরে কি করেছে, সে একই পথে 8 মিটার ব্যাক করেছে, অর্থাৎ সে এখান থেকে আবার 8 মিটার কি করছে ভাইয়া, সে এখান থেকে আবার কি করেছে 8 মিটার ব্যাক করেছে। তাহলে তার বর্তমান অবস্থা কোথায় বলো তো? তার বর্তমান অবস্থা হচ্ছে এই জায়গাটায়। ঠিক কি না? ঠিক কি না ভাইয়া? বুঝছেন কি না? নাইস। এখন প্রশ্নে বলা হয়েছে তার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত। আচ্ছা, তো দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে একটা বস্তু টোটাল কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা, অর্থাৎ একটা বস্তু একটা পথ টোটাল কতটুকু পথ অতিক্রম করেছে একদম প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে দূরত্ব। অর্থাৎ আমি যদি তোমাদের বলি এখানে দূরত্বটা কত, প্রথমে সে 20 মিটার গিয়েছে, দেন আবার 8 মিটার ব্যাক করেছে, সে টোটাল যদি দূরত্ব হিসাব করি তাহলে তার টোটাল দূরত্ব হচ্ছে 20 বলেছে তাই না? হ্যাঁ 20 বলা হয়েছে। সো তার টোটাল দূরত্ব হচ্ছে 20 প্লাস 8, অর্থাৎ 28 মিটার। বাট আমাকে যদি বলা হয় ভাইয়া এই লোকটার সরণ কত, সরণ হচ্ছে ভেক্টর রাশি,
সরণের হিসাবটা তোমাদের একটা সহজ ট্রিক বলি। তোমার যেটা হিসাব করতে হবে, শুরু করছে কোথায়, শেষ করছে কোথায়, শুরু করছে কোথায়, শেষ করছে কোথায়। কথাটা বুঝছো? এখানে দেখো তো শুরুর বিন্দুটা আসলে কোন জায়গায়, এইটা হচ্ছে শুরুর বিন্দু, আর শেষ বিন্দুটা কোথায়, এই জায়গাটা এসে সে শেষ করছে। তাহলে শুরু এবং শেষের মধ্যবর্তী ডিস্টেন্স, ডাইরেক্ট ডিস্টেন্স, সরাসরি দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। অর্থাৎ এইখানে আমাদের সরণ হচ্ছে এইটা। তাহলে ভাই সরণের হিসাবটা কত হবে চলেন দেখি। তাহলে সরণ হবে 20 থেকে 8 বাদ, অর্থাৎ 20 মাইনাস 8, অর্থাৎ অ্যান্সারটা হবে অনলি 12 মিটার। এখনো কিন্তু আমাদের অ্যান্সার হয় নাই। এবার আমাদের বলা হয়েছে এদের মধ্যে পার্থক্যটা কত ভাইয়া। খুবই সহজ, 28 থেকে 12 বিয়োগ করে দাও, অঙ্ক শেষ। অর্থাৎ পার্থক্য 28 মাইনাস কত, 12, অর্থাৎ অ্যান্সার হবে কত বলো, হিসাব করো কত হয়, কত হয়, এক্স্যাক্টলি অ্যান্সার হয় 16 না? ঠিক আছে কি না? ওকে, নাইস, ঠিক আছে। অর্থাৎ সি হবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝেছেন ভাইয়া? সহজ না ম্যাথটা? অনেক সহজ একটা ম্যাথ এটা আসলে। বাট এই ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলো কিন্তু প্রতি বছরই বিভিন্ন বোর্ডে আসতে দেখা যায়, সরণ আর দূরত্বকে নিয়ে বিভিন্ন টাইপের ম্যাথ। তো চলো আমরা দ্বিতীয় এমসিকিউতে চলে যাই। সো দ্বিতীয় এমসিকিউটা হচ্ছে আমাদের ত্বরণের একক কি। এটা আমি যদি বলে দিই তোমাদের সাথে, আমি আসলে তোমাদেরকে লজ্জায় ফেলে দিলাম আর কি। ত্বরণের একক খুব সহজ, এটা আমি বলবো ডাইরেক্ট করে ফেলবা। বস্তুর সরণের একক সেকেন্ড, সরি মিটার, বেগের একক মিটার পার সেকেন্ড, এবং ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। একদম ঠাড়া মুখস্থ, এগুলো কিন্তু অযথা টাইম ওয়েস্টিং করবা না। হ্যাঁ, আমি তোমাকে এখন বলতে পারি যে ভাইয়া এ মানে হচ্ছে বেগের পরিবর্তন, তাহলে বেগ মানে যদি মিটার পার সেকেন্ড হয় তাহলে সময় হবে টি মানে সেকেন্ড, অর্থাৎ অ্যান্সার হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভাইয়া এত সময় নাই, এসব অঙ্ক দেখার সাথে সাথে করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরের এমসিকিউতে আসি চলো। ওকে, সো আমাদের পরবর্তী এমসিকিউ, এই এমসিকিউতে বলা হয়েছে যে ভাইয়া চলন্ত গাড়ির চাকার গতিটা কি হবে। আচ্ছা, তো চলন্ত গাড়ি কি জিনিস? চলন্ত গাড়ি মানে হচ্ছে একটা চাকা জু 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 এমনি করে ঘুরতেছে। কি হইতেছে তাইলে বলো তো জিনিসটা, কি হইতেছে বলো তো জিনিসটা? এখানে একটা চাকা ঘুরতেছে তো ঠিক আছে, আবার একই সাথে সামনেও আগাচ্ছে না। দুইটা জিনিস হচ্ছে কিন্তু, একটা চাকা ঘুরতেছে এর মানে এটা ঘূর্ণন গতি, এটাতে অসুবিধা নাই, এটা ঘূর্ণন গতি, এটাতে অসুবিধা নাই। বাট এটা কি পর্যায়বৃত্ত গতি হইতে পারে? না, কারণ কি জানো, এই চাকাটা ক্রমান্বয়ে সামনে যাচ্ছে। অর্থাৎ আমি যদি মানে এটা একটা অ্যানিমেশন আছে, আমি চেষ্টা করবো অ্যানিমেশনটা নিচে ডিসক্রিপশনে অ্যাড করে দেওয়ার। মানে চাকাটা ঘুরতেছে সামনে যেতেছে, ঘুরতেছে সামনে যেতেছে, ঘুরতেছে সামনে যেতেছে। এখন এখানে একটা কথা আছে, এই চাকার গতি কিন্তু আমাকে বলে দেয় না এটা সমবেগ কিনা, সমবেগে ঘুরছে কিনা, এটা কিন্তু আমাকে বলে দেয় নাই। যদি বলে দিত চাকাটা সমবেগে ঘুরতেছে তাহলে হয়তো বা আমি অন্য কিছুভাবে চিন্তা করতে পারতাম। যেহেতু বলে দেয় নাই সমবেগে ঘুরতেছে, এর মানে এটা পর্যায়বৃত্ত হতে পারে না। আর কোনো একটা গতি যদি পর্যায়বৃত্ত না হয় তাহলে কিন্তু সেটা স্পন্দন গতি হওয়ার প্রশ্নই আসে না, কারণ স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতির একটা প্রকারভেদ। আরেকটা বিষয় বলি, তোমাদের কিন্তু এই অধ্যায়ের গতি নিয়ে কিন্তু কয়েকটা আলোচনা করা হয়েছে। কি কি আলোচনা করা হয়েছে এই যে মনে করে দেখেন, সরল রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং আমাদের সবচেয়ে প্রিয় স্পন্দন গতি। এই পাঁচটা কিন্তু খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে এবং প্রশ্ন দেখে অ্যানালাইজ করে চিন্তা করার মতো মাথা থাকতে হবে যে ওকে এটা আসলে কি বোঝাচ্ছে।
তো চলন্ত চাকার গতি আসলে অনেকটা, এটা একটা যৌগিক গতি। যৌগিক গতি মানে এখানে অনেকগুলো একসাথে কাজ করতেছে। আমরা বলতেছি ঘূর্ণন গতি, ঠিক আছে, এটা পর্যায়বৃত্ত কিন্তু হতো হতো এটা কিন্তু সরল রৈখিকভাবে যাচ্ছে। যদি বিন্দুর কথা চিন্তা করি, এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, আবার আবর্তন হচ্ছে, ওকে। বাট পর্যায়বৃত্ত কেন হলো না? কারণ প্রশ্নে বলে দেওয়া নাই চাকাটা সমবেগে ঘুরছে কিনা। যার কারণে পর্যায়বৃত্ত মানে কি, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার 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 অতিক্রম করাটা। এটা যদি একটা ফ্যান মনে করো সমবেগে চলতেছে, তাহলে ফ্যানের গতিটাকে আমি পর্যায়বৃত্ত বলতে পারি। বাট একটা চাকা তো সামনে আগাচ্ছে প্লাস সমবেগে বলে দেওয়া নাই, তো এটা আমি বলতে পারি না এটা পর্যায়বৃত্ত হবে কি হবে না। তো এই জন্য আমরা এটা ক্যান্সেল করে দিয়েছি। তো আশা করি বুঝেছেন। পরের কোশ্চেনে আসো। ওকে, এই প্রশ্নটা বলা হয়েছে যে একটা স্প্রিং, খুব মজার একটা জিনিস তাই না? স্প্রিং, একটা স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটা বস্তুর গতি আসলে কি? ওকে, সো চলো একটা স্প্রিং আঁকি। স্প্রিং এর ভিতরে একটা কি করা হয়েছে বলো তো? একটা বস্তু ঝুলাই দেওয়া হয়েছে, একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওকে, একটা স্প্রিং এর মধ্যে কি দেওয়া হয়েছে? একটা বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওকে, আমরা কি জানি, আমরা ভিজুয়ালাইজ করি একটা স্প্রিং এর মধ্যে একটা বস্তু ঝুলিয়ে আমি টান দিলাম, টান দিয়ে ছেড়ে দিলাম, কি হবে বলো তো? টান দিয়ে ছেড়ে দিলে কি হবে? জু 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 এরকম করে লাফালাফি করতে থাকবে না? এক্স্যাক্টলি, অসিলেশন করতে থাকবে। অর্থাৎ কনসেপ্টটা হচ্ছে এটা যে একটা স্প্রিং যখন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, এর মানেটা কি? এর মানে হচ্ছে এই স্প্রিংটা একটা কি গতি বলো তো? বলো তো কি গতি হইতে পারে? স্পন্দন। ইয়েস ইয়েস, অপশনের দিকে তাকাও, এই দেখো স্পন্দন দেওয়া আছে। ঘূর্ণন তো মোটেও সম্ভব না। সরল রৈখিক গতি না, কারণ এখানে কিন্তু ব্যাক অ্যান্ড ফ্রোথ হচ্ছে, আপ ডাউন হচ্ছে, এখানে কিন্তু শুধু সামনে যাচ্ছে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সরল রৈখিক বলা যায়, বাট এখানে মোর অ্যাকুরেটলি হচ্ছে স্পন্দন গতি। আর চলন গতি বলা যায়, আমি আবারও বলতেছি, সরল রৈখিক আর চলন গতি তুমি বলতে পারো, বাট এইটার থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে স্পন্দন গতি। কারণ একটা স্প্রিং যখন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতেছে, এর মানে কি পর্যায়কালের অর্ধেক সময় উপরের দিকে, বাকি অর্ধেক সময় নিচের দিকে, অর্ধেক সময় উপরে, অর্ধেক নিচে, অর্ধেক একদিকে আর অর্ধেক বিপরীত দিকে। মনে আছে সংজ্ঞাটা? সংজ্ঞার সাথে একদম পারফেক্টলি মিলে যায় না স্প্রিংয়ের ঘটনাটা? হ্যাঁ, বাসায় গিয়ে আজকে ট্রাই করো, একটা স্প্রিং ধরে ওটার মধ্যে কিছু একটা লাগায় ছেড়ে দাও, ছেড়ে দেবো, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে, এটা দেখতে স্পন্দনের মতো মনে হয়। সো এটা একটা স্পন্দন গতি, এইটা মোর অ্যাকুরেট। বাট চলন গতি আর সরল রৈখিক গতিও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা ছিল। কথাটা ক্লিয়ার ভাইয়া? আসেন আমরা পরের প্রশ্নে যাই। ওকে, তো আমাদের গতির নিয়ে মনে হয় এটাই লাস্ট প্রশ্ন। মানে বিভিন্ন ধরনের যে গতি আছে এটার মধ্যে এটাই লাস্ট প্রশ্ন, যে একটা সিলিন্ডারের ভেতর পিস্টনের গতি। আচ্ছা, পিস্টন কি জিনিস আমি তোমাদের বলি। তোমরা যে মোবিলের অ্যাড দেখছো কখনো? মোবিল দেখো মাঝে মধ্যে টিভিতে দেয় যে গাড়ির ভেতরে যে ইঞ্জিন থাকে না, ওই ইঞ্জিনগুলা কিন্তু মানে এরকম, লাইক কিরকম আমি তোমাদের বলি, আমি তো অতটা ভালো করে আঁকতে পারবো না, তাও দেখি একটু আঁকি। আসেন, একটা সিলিন্ডারের ভেতরে এরকম একটা ইয়া থাকে, একটা পিস্টন থাকে, একটা সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন থাকে, ওই পিস্টনটা উপরে একটা শ্যাফটের সাথে লাগানো থাকে, আবার এই শ্যাফট ক্র্যাঙ্কের সাথে লাগানো থাকে, অত কিছু আমরা যাব না। এই পিস্টনটা এই সিলিন্ডারের মধ্যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে পারবে কিনা? পারে। তোমরা ভিডিওটা দেখো, পিস্টনের মুভিং প্রিন্সিপাল। হ্যাঁ, তুমি দেখো, এটা হচ্ছে গাড়ির যে পিস্টনগুলো থাকে, গাড়ির ইঞ্জিনের যে পিস্টন থাকে, ইঞ্জিন কিন্তু এরকম ব্যাক অ্যান্ড ফ্রোথ সরল রৈখিক গতি থাকে। এরপরে এখানে একটা গোলা চাকা লাগানো থাকে, ওইটা ঘোরার কারণেই গাড়িটা ঘূর্ণন গতি পায়। প্রশ্ন হচ্ছে এই যে পিস্টনটা যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে, পিস্টন কিন্তু সবসময় আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে থাকে এবং নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার আপ ডাউন করতে থাকে, তাহলে এটা একটা পর্যায়বৃত্ত গতি। এটা কি সাথে স্পন্দন গতি, কারণ এখানে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে হচ্ছে, তাহলে আপ ডাউন এটা একই সাথে কি গতি হইতেছে? আমাদের পর্যায়বৃত্ত গতি হচ্ছে, আবার কি হচ্ছে? স্পন্দন গতি হচ্ছে। এবং এটা কি চলন গতি হতে পারে?
চলন গতি কি জিনিস? চলন গতি বোঝাটা খুব সহজ। তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, আসেন। মনে করো একটা বই বা একটা চতুর্ভুজাকার বস্তু। এই চতুর্ভুজাকার বস্তুর এই পয়েন্টটাকে মনে করো এ এবং এই পয়েন্টটাকে মনে করো বি। আমি যদি এই বস্তুটাকে একটু সামনে অগ্রসর করাই, অগ্রসর করে মনে করি এটা গতিশীল বস্তু, কিছুক্ষণ পরে ওর আরেকটা ছবি তুললাম আমি, এবং আমি দেখতে পেলাম এই বস্তুটা এখন এই বিন্দুতে আছে, এ পয়েন্টটা এখানে আছে, বি পয়েন্টটা এখানে আছে। খেয়াল করো তো, খেয়াল করো তো, বি বিন্দুর দূরত্ব হচ্ছে এতটুকু আর এ পাশের দূরত্ব হচ্ছে এতটুকু, দুইটা সমান কিনা? অর্থাৎ একটা বস্তু যখন অগ্রসর হচ্ছে প্রত্যেকটা কণাকে একসাথে নিয়ে অগ্রসর হচ্ছে, কাউকে রেখে আরেকজন যাচ্ছে না। মানে এমন না যে যাচ্ছে 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 আরেকজন একটু একটু ঘুরে গেছে, ঘুরে গেলে কিন্তু এটার চলন গতি থাকবে না। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সবাইকে নিয়ে যাচ্ছে। যেমন মনে করো এটা হচ্ছে একটা প্লেন, এটা মনে করো একটা প্লেন, যাচ্ছে 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 যাচ্ছে, যদি এইভাবে ঘুরে যায়, এই যে এইভাবে ঘুরে যায়, তাহলে কিন্তু ওইটা কি হয়ে যাবে না, চলন গতি থাকবে না, কারণ এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব তখন সেম থাকবে না। কিন্তু যদি যাচ্ছে যাচ্ছে এবং একই সাথে দেখো 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 কিভাবে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এইভাবে। আমি কিন্তু জিনিসটাকে এইভাবে ঘুরাই নাই, আমি কিন্তু জিনিসটাকে এইভাবে ঘুরাইছি। দেখো এক পথ থেকে আরেক পথে গেছি, কিন্তু আমার প্রত্যেকটা কণা একই সাথে আছে, একই সাথে আছে, একই সাথে আছে। কথাটা বুঝছি, কথাটা বুঝছি। দিস ইজ কল চলন গতি। পিস্টনের ক্ষেত্রে সেম ঘটনা ঘটতেছে না? হ্যাঁ, পিস্টন তো আপ ডাউন সবাইকে নিয়ে একসাথে একটা নির্দিষ্ট সময় পর পর আপ ডাউন করতেছে। সবাই একসাথে একই দূরত্ব অতিক্রম করতেছে, পিস্টনের প্রত্যেকটা বিন্দু একসাথে একই দূরত্ব অতিক্রম করছে। তাহলে পিস্টনের গতিকে আমরা চলন গতিও বলতে পারি। অর্থাৎ এখানে তিনটা অপশন আছে, তিনটাই সঠিক। অর্থাৎ দিস ইজ আওয়ার অ্যান্সার। বুঝছেন কি না ভাইয়ারা? বুঝছেন কি না ভাইয়ারা? নাইস। চলেন আমাদের পরবর্তী এমসিকিউ। এই এমসিকিউটা কি বলেছে ভাইয়া? একটু মনোযোগ দিতে হবে। একটা পাথরকে সুতা দিয়ে বেঁধে মাথার উপর ঘুরানো, আহা, বিখ্যাত জিনিস। এই যে জু জু জু, এই যে এমনি যে ঘুরে না, মনে আছে? আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা কি? চলো একটা ছোট্ট এক্সাম্পল দেই, একটু ছবিটা আঁকি একটা। ওকে ওকে, নাইস। এই যে দেখেন, জিনিসটা অনেকটা এইভাবে ঘুরে না, জিনিসটা অনেকটা এইভাবে ঘুরে না, দেখো তো, এরকম এরকম। হ্যাঁ, তুমি যদি সুতা দিয়ে মনে করো একটা বস্তুকে যেরকম ঘুরাও, সুতা দিয়ে বেঁধে যেরকম ঘুরাও, জিনিসটাকে গুজু জুজু করে ঘুরবে না? ওকে, ঘুরবে, বৃত্তাকার পথে ঘুরবে মাথার উপর। প্রশ্ন হচ্ছে ক্রমাগত দিক পরিবর্তন করবে কি? মানে এই যে সুতার যে মানে সুতার ভিতরে পাথর বাঁধা হয়েছে, এই যে পাথরটা, এই পাথরটা যখন ঘুরবে তখন ক্রমান্বয়ে দিক পরিবর্তন করবে কিনা? 100%। তুমি যে কোনো একটা বিন্দু নাও, তার বৃত্তাকার পথের যে কোনো একটা বিন্দু নাও, ওই বিন্দু বরাবর তুমি টেনজেন্ট আঁকো, টেনজেন্ট মানে স্পর্শক, বৃত্তাকার পথ যেহেতু স্পর্শক আঁকো, এটা একদিকে। বাট তুমি যদি দেখো এই পয়েন্টে কোথায় আছে, এই পয়েন্টে টেনজেন্ট আঁকো, এটা এইদিকে, এই পয়েন্টে টেনজেন্ট আঁকো, এটা এইদিকে, এই পয়েন্টে টেনজেন্ট আঁকো, এটা এইদিকে। দেখো প্রত্যেকটা সময় দিক কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে, দিক কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। অর্থাৎ এটা একটা সঠিক কথা বলা হয়েছে। ত্বরণ সৃষ্টি হচ্ছে। তুমি যদি পাথরটাকে সমবেগে ঘুরায় রাখো, ঘুরাইতে থাকো, মানে একটা নির্দিষ্ট বেগে ঘুরাও, আসলে নির্দিষ্ট বেগে ঘুরানো সম্ভব না, বিষয়টা হচ্ছে বেগ এখানে চেঞ্জ হচ্ছে। যেমন সাপোজ তুমি আমাকে বললা যে ভাই আমি তো 5 মিটার/সেকেন্ড বেগে জিনিসটাকে ঘুরাচ্ছি, এটা ভুল ধারণা। হ্যাঁ, তুমি তোমার বেগের মান 5 মিটার/সেকেন্ড হইতে পারে, বাট তোমার বেগ শুধুমাত্র মানের উপর ডিপেন্ড করে না, বেগ একই সাথে মান এবং দিক উভয়ের উপর ডিপেন্ড করে। অর্থাৎ শুধু 5 মিটার/সেকেন্ড আমাদের উত্তর হতে পারে না। এখানে যেটা হয় যে এখানে কিন্তু বেগের দিক পরিবর্তিত হচ্ছে, দেখো দিক পরিবর্তিত হচ্ছে, এর মানে বেগের মান পরিবর্তন হচ্ছে, আর মান পরিবর্তন হচ্ছে না, বেগ জিনিসটা পরিবর্তিত হচ্ছে, কারণ দিক পরিবর্তন হচ্ছে। আর দিক যদি পরিবর্তন হয়, মানে বেগ যদি পরিবর্তন হয়, ত্বরণ থাকবে নাকি থাকবে না? অবশ্যই থাকবে, কারণ বেগ একমাত্র সমবেগ হলেই
শুধুমাত্র ত্বরণ 0 হয়। সমবেগ না হলে, অসমবেগ থাকলেই ত্বরণের একটা মান থাকে। তুমি এটা বলতে পারতা এখানে সমদ্রুতি আছে, বাট সমবেগ নেই, কারণ দিক পরিবর্তিত হচ্ছে, সুষম বেগে চলতে থাকবে। এইটা যদি আমাকে বলতো সুষম দ্রুতিতে চলতে থাকবে, তাহলে কথাটা আমি মেনে নিতাম, কিন্তু সুষম বেগ হতে পারে না, কারণ মান হয়তো সমান, বাট দিক কিন্তু বারবার চেঞ্জ হইতেছে। কথাটা বুঝছেন? নাইস। সো 1 এবং 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। 1 এবং 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার বাচ্চারা? ওকে, সো লেটস গো ফর আওয়ার নেক্সট ম্যাথ। প্রশ্নে কি বলা হয়েছে দেখেন, একটা উদ্দীপক দেওয়া হয়েছে, অ্যান্ড এই উদ্দীপকে বলা হয়েছে একটা ছেলে 20 মিটার ব্যাসার্ধের একটা মাঠে পরিধি বরাবর পরিধির 3/4 অংশ, পরিধির 3/4 অংশ গমন করেছে। চলো একটা বৃত্ত আঁকি, বৃত্তাকার মাঠ আঁকি। তো এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার মাঠ, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার মাঠ। তো একটা বৃত্তাকার মাঠের পরিধি বরাবর সে চলাচল করছে, পরিধি বরাবর চলাচল করছে। কতটুকু চলাচল করছে ভাইয়া? 3/4, মানে পুরো পরিধিকে তুমি যদি 4 ভাগে ভাগ করো, আমি যদি জিনিসটাকে এইভাবে আঁকি, পুরো তোমার বৃত্তটাকে তুমি যদি 4 ভাগে ভাগ করো, তুমি যদি পুরো বৃত্তটাকে তুমি যদি 4 ভাগে ভাগ করো, এই ছেলেটা মানে ওই ছেলেটা কি করছে বলো তো? এই 4 ভাগের 3 ভাগ পথ, অর্থাৎ এই যে এতটুকু অতিক্রম করছে। এটা করে নাই কিন্তু, 4 ভাগের 3 ভাগ অতিক্রম করছে, 4 ভাগের 3 ভাগ অতিক্রম করছে। ওকে, তাহলে প্রশ্ন বলা হয়েছে সরণ কত? আহা, বিখ্যাত প্রশ্ন। অ্যান্সারটা কিন্তু খুব মজা। আমরা কি বলছিলাম? সরণ হিসাব হয় যাত্রা শুরু করছো কোন বিন্দু থেকে, যাত্রা শেষ করছো কোন বিন্দুতে। এই বিন্দুতে যাত্রা শুরু হয়েছে, এই বিন্দুতে যাত্রা শেষ হয়েছে, এই দুই বিন্দুর ডাইরেক্ট ডিস্টেন্সই হচ্ছে সরণ, এই দুই বিন্দুর ডাইরেক্ট ডিস্টেন্সই হচ্ছে সরণ। কথাটা বুঝছি। তাহলে বলো তো সরণটা কত? তোমরা অনেকে হয়তো বুঝে ফেলছো যে ভাই আপনি খেয়াল করছেন এইখানে তো আপনি একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলছেন। এই যে দেখেন সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজের ভেতরে এই ডিস্টেন্সটা আমার জানার খুব ইচ্ছা। তাহলে কি করতে হবে বলেন তো? আমরা কিন্তু অলরেডি জানি বৃত্তের ব্যাসার্ধ 20, তাহলে এই দূরত্বটাও হচ্ছে 20, এই দূরত্বটাও হচ্ছে 20। এর মানে এই দূরত্বটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে ইজিলি বের করতে পারি। √20 স্কয়ার প্লাস 20 স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয় হিসাব করেন, আমি একটু ক্যালকুলেটর হিসাব করে দিই। √20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার 28.284 মিটার। ইয়েস, কোথায় মিলে এই তো মিলে গেল, হয়ে গেল সেই। বুঝেছি ভাইয়েরা, খুবই মজা না? সুন্দর একটা প্রশ্ন। চলেন পরেরটাই যাই। আজকের ম্যাথটা দেখি, এই ম্যাথটা খুব মজা, ওই অনেকটা একই রকম। এই ম্যাথে বলা হয়েছে যে পি বিন্দু থেকে, মানে এই বিন্দুটা থেকে, পি বিন্দু থেকে পি কিউ আর এস পথে, মানে এই রাস্তায় পি কিউ আর এস এই পথে সমদ্রুতিতে চলমান। খুব ভালো কথা বলছে, এখানে যদি বলতো সমবেগে চলমান তাহলে কিন্তু ঝামেলা হইতো। হ্যাঁ, সমবেগে আসলে বৃত্তাকার পথে চলা সম্ভব না। ওকে, সমদ্রুতিতে চলমান বস্তুটি পুনরায় পি বিন্দুতে ফিরে আসছে, পৌঁছাইছে বলছে, তাহলে মানে পুরো রাস্তা ঘুরে আবার পিতে আসছে। প্রশ্নে বলা হয়েছে যে তাহলে
কোন বিন্দুতে গড় বেগ সর্বনিম্ন ছিল। আমি তোমার একটা সহজ কথা বলি, আমার একটা কথা বলো তো এইখানে পুরো রাস্তা যখন সে ঘুরে এই বিন্দুতে পৌঁছাইতেছে, মানে একটু মনোযোগ দাও, পুরো রাস্তা ঘুরে যদি এই বিন্দুতে পৌঁছায় তখন তার সরণ কত হয়? তখন তার সরণ কি 0 হয় না? পি বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরো রাস্তা ঘুরে আবার পি বিন্দুতে আসলে সরণ কত হয়? 0 হয় না? এখন আমাকে বলেন তাহলে বলছে কোন বিন্দুতে বেগ সর্বনিম্ন হবে? ভাইয়া পি বিন্দুতে সরণ তো 0। এর মানে আমরা জানি যে ভাইয়া বেগ ইজ ইকুয়াল টু সরণ ডিভাইডেড বাই সময়। যদি সরণই 0 হয়ে যায় তাহলে ভাইয়া পুরো অ্যান্সার, সময় যাই দাও না কেন, অ্যান্সার কি 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সর্বনিম্ন ভ্যালু আসে না। 0 থেকে বেগ কম হওয়া সম্ভব? আপাতত চিন্তা করো তো, সম্ভব তো না। তো এর মানে হইতেছে পি বিন্দুতে আমাদের বেগ সর্বনিম্ন। এই অঙ্কটা একটা মজার অঙ্ক ছিল, এটা একটু চিন্তা করতে হবে, এই হচ্ছে কথা। চলো শুরু করি আমাদের দ্বিতীয় ম্যাথ, পরের ম্যাথ আর কি। একটা গাড়ি কেমন জানি একটু কার্ভ হয়ে গেছে লেখাটা, এগুলো আসলে ওই যে স্ক্যান করতে যে ঝামেলা হয়। একটা গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দক্ষিণের গ্যাঞ্জাম শুরু হইলো। চলো তোমাদের একটা জিনিস বুঝাই, চলো। উত্তর দক্ষিণের প্যারা কিন্তু আমাদের সবারই আছে, মোটামুটি আছে। কিরকম প্যারা ভাই? আমরা বুঝি না ডাইরেকশনগুলা কি আমরা বুঝি না। আমি তোমারে বলি, খাতার দিকে এমনে তাকাবা, তোমার মাথা বলবা উত্তর, মাথা হচ্ছে তোমার উত্তর, তোমার পা হচ্ছে দক্ষিণ, তোমার বাম হাত পশ্চিম, ডান হাত পূর্ব, শেষ। কথাটা বুঝো, চালাকিটা বুঝো। বাম হাত অলওয়েজ পশ্চিম, ডান হাত পূর্ব, মাথা উত্তর, পা দক্ষিণ। ক্লিয়ার কিনা? এই চালাকিটা অলওয়েজ আগাবা। মানে অনেকভাবে করা যায়, বাট এটা সবচেয়ে ইজি, যে হ্যাঁ আমাদের মাথা হচ্ছে উত্তর দিকে, আমাদের পা হচ্ছে দক্ষিণ দিকে, আমাদের বাম হাত হচ্ছে পশ্চিমে এবং ডান হাত হচ্ছে পূর্বে। তুমি কিন্তু এই মেথডে বাস্তবের দুনিয়াতেও কিন্তু অঙ্ক করতে পারো, বাস্তবের দুনিয়াতে ডাইরেকশন ঠিক করতে পারো। কিভাবে? তোমার গুগল ম্যাপ সার্চ দিতে হবে না। তোমার কি করতে হবে? মনে করো বিকালের দিকে তুমি তো দেখতেছো সূর্য কোন দিকে পড়তেছে, তাই না? সূর্য কোন দিকে পড়তেছে, বা সকালে সূর্য কোন দিক দিয়ে উঠে, এটা তো জানো তুমি নাকি? মাথায় রাখবা, সকালবেলা যখন সূর্য পূর্ব দিক থেকে উঠে এবং পশ্চিম অস্ত যায়, এটা আমরা জানি। পূর্ব দিক থেকে উঠে, পূর্ব অলওয়েজ ডান, সূর্য বরাবর ডান হাত নিবা, তাইলে মাথা উত্তর, বাম হাত পশ্চিম, পা দক্ষিণ। অথবা বিকালের দিকে যখন বাম হাত দিবা, কি করবা? বাম হাত দিবা, তাইলে বাম হাত দিয়ে দেখবা কি হইতেছে বলো, সূর্য পশ্চিমে আছে, তাইলে ডান দিকে পূর্ব, মাথা উত্তর, পা দক্ষিণ। এটা বাস্তবেও করা যায়, মানে বাস্তবে বোঝা যায়, জিনিসটাকে এক্সপ্লেন করা যায় এমনি করে। বুঝছেন? আসেন এবার আমরা অঙ্ক করতে চাই। তো গাড়িটা কি করছে, একটা স্থান থেকে 6 মিটার সোজা উত্তর দিকে গিয়েছে। খুব ভালো কথা। তো চলেন আমরা সোজা উত্তর দিকে যাই। তাইলে এখান থেকে সে যাত্রা শুরু করছে, সোজা উত্তর দিকে 6 মিটার গেছে, 6 মিটার গেছে সোজা উত্তর দিকে। সেখান থেকে সোজা পূর্ব দিকে আবার 8 মিটার গেছে। ওকে, পূর্ব কোথায়? ওই দিকে। তাহলে এখান থেকে আমি আবার পূর্ব দিকে কোথায় গেলাম? পূর্ব দিকে গেলাম 8 মিটার সোজা। একটু বাঁকা হয়ে গেছে, প্যারা খায় না। প্রশ্নে বলা হয়েছে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সরণের পার্থক্য। আবার সেম কাহিনী।
দেখেন দূরত্ব হইতেছে একদম প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত টোটাল ডিস্টেন্স, টোটাল টোটাল 6 আর 8 এর যোগফল মানে কত বলেন, বলেন কত? 6 আর 8 এর যোগফল 14 মিটার। এটা হচ্ছে আমার দূরত্ব, এটা হচ্ছে আমার দূরত্ব, এটা হচ্ছে আমার দূরত্ব। এবার আসি সরণটা কি হবে। সরণটা হবে হচ্ছে ভাইয়া আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী ডাইরেক্ট ডিস্টেন্স, ডাইরেক্ট ডিস্টেন্স। আবারও পিথাগোরাস আমি দেখতেছি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তো এই পথের এইটা ভূমি, এইটা হচ্ছে উচ্চতা সাপোজ, তাহলে অতিভুজ বের করবো কিভাবে বলো 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 বলো? √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার হয়ে গেল, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, বলো কত আসে? আমিও বসিয়ে দেখি। √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 10 মিটার। এর মানে সরণ হইছে কত ভাইয়া? সরি সরণ হইল কত? সরণ হইল 10 মিটার। এখন পার্থক্য বলো কত আসে? 4 মিটার। বিয়োগ করলেই 4 মিটার পাচ্ছি আমরা, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। হয়ে গেল, মজাই মজা। বুঝেছি। তাহলে আসো পরের ম্যাথে যাই। 10 নাম্বার এমসিকিউতে আমরা চলে আসছি। ভালো, বেশ গুড। ওকে, এখানে এই পথটা স্ক্যান হয় না হয়তো বা, আমি একটু এটা এঁকে দেই। এই যে এখান থেকে এইটা একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে। ওকে, নাইস। এবার আসেন আমরা একটু বুঝি। বলছে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এ ও বি কে, এ থেকে বিতে তুমি যাইতে পারো, কয়েকটা পথে যাইতে পারো। তুমি চাইলে পি পথে যাইতে পারো আঁকা বাঁকা উপর দিয়ে, অথবা কিউ পথে যাইতে পারো জুজু করে নিচে দিয়ে। তো প্রশ্নে বলা হয়েছে যে পি পথে মানে উপরেরটায়, পি পথে এ থেকে বি এর দূরত্ব 70 মিটার। এটি সত্য কথা বলছে? দূরত্ব মানে কি? প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে যে পথেই যাও ওই পথের দূরত্ব, মানে ওই পথে কতটুকু ডিস্টেন্স তুমি কাভার করছো, দ্যাটস ইট। ওইটা হচ্ছে দূরত্ব। মানে দূরত্ব হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট হিসাব হয় না, যে পথে গেছো ওই পথে কতটুকু ডিস্টেন্স তুমি কাভার করছো, দ্যাটস ইট, টোটাল ডিস্টেন্স। দেখো এ থেকে সে যাচ্ছে জু জু জু। দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে 70 মিটার। পি পথে অতিক্রান্ত দূরত্ব 70 মিটার হয়ে গেল, প্রথমটা সঠিক। পরের প্রশ্ন, কিউ পথে এ থেকে বি এর সরণ নাকি 50 মিটার? চলেন দেখি। কিউ পথে আমি যদি এমনে করে যাই, আচ্ছা একটু অন্য কালি দিয়ে দেখি। কিউ পথে যদি আমি এমনে করে যাই জু জু জু, এখানে একটা গন্ডগোল হইল না? আমি 75 মিটার হচ্ছে আমার দূরত্ব, 75 মিটার হচ্ছে আমার দূরত্ব কিউ পথে। কিন্তু আমাকে তো প্রশ্নে দূরত্ব চাই না, আমাকে প্রশ্নে চাইছে সরণ কত। সরণ হইতেছে কোথায় থেকে যাত্রা শুরু হইছে, কোথায় গিয়ে যাত্রা শেষ হইছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডাইরেক্ট ডিস্টেন্স। বলেন তো কত এটা? 50 মিটারে ভাই, ডাইরেক্ট ডিস্টেন্স। সেটা কিউতে যাও পিতে যাও, ডাজেন্ট ম্যাটার, ডাইরেক্ট ডিস্টেন্স 50 মিটার। মানে কিউ পথেও সরণ 50, পি পথেও সরণ 50। হয়তো পি পথে দূরত্ব 70 হয়েছে, কিউ পথে দূরত্ব 75 হয়েছে, বাট সরণ 50ই, কারণ এ আর বি এর মধ্যে ডাইরেক্ট ডিস্টেন্স 50। অর্থাৎ অ্যান্সারটা সঠিক ছিল। চলো 3 নাম্বার, উভয় পথে এ থেকে বি এর সরণের পার্থক্য 0। একটু আগে এটাই তো বললাম যে ভাই উভয় পথ মানে পি পথ এবং কিউ পথ। পি পথে সরণ কত? দূরত্ব 70, বাট সরণ কত? 50। কিউ পথে সরণ কত? 50। তাহলে 50-50 মধ্যে পার্থক্য কত? 0। উভয় পথের সরণ তো একই, তাহলে পার্থক্য তো 0ই হবে। তাহলে এটাও সঠিক। তাহলে 3টি সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝেছি। চলেন পরের ম্যাথ।
দেখছেন আজকের ক্লাসটা কিন্তু অনেক ম্যাথ করা শুরু করছি আমরা, তাই না? আমরা পুরো ক্লাসটা এখন খালি ম্যাথ হবে। একটি বস্তুর বেগ 4 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 12 মিটার পার সেকেন্ড হয়েছে। মানে এই সময়ের ভেতর আমার বেগ বেড়ে গিয়ে 4 থেকে 12 হচ্ছে। মানে বুঝতে পারতেছি আমরা এইটা হচ্ছে আমার আদি বেগ ইউ, এইটা হচ্ছে আমার শেষ বেগ ভি। টাইম লাগছে কত? 4 সেকেন্ড। তাহলে চাইছে কি কোশ্চেনে? ও 8 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। বুঝতে পারছো জিনিসটা? মানে 4 সেকেন্ডে বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 12 মিটার পার সেকেন্ড হয়েছে। 8 সেকেন্ড পর তাহলে কত বেগ হবে? তো চলো, যেহেতু আমরা বুঝতেছি যে 8 সেকেন্ড পর আমাদের বেগ বের করতে হলে আমরা চলো সূত্র দেখি। 8 সেকেন্ড পর বেগ, 8 সেকেন্ড পর বেগ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। জানি আমরা জানি বেগের ইউ এর মান আমি জানি কত? 4, বসায় দিলাম। এর মান আমি জানি না। টি এর মান আমি জানি, হ্যাঁ 8 সেকেন্ড। তাহলে দেখছেন আমি কিন্তু এখানে এর মান জানি না। প্রশ্নে চাইছে 8 সেকেন্ড পরে শেষ বেগটা কত হবে, মানে বেগ কত হবে। তো আমি এর মান কিন্তু জানতেছি না। তো আমার এখন যেহেতু এর মান জানা দরকার, তো আমি করব কি, প্রশ্নের দেওয়া ইনফরমেশন থেকে এ বের করব আগে। আমাদের আমরা আবারও জানি যে ভি ইকুয়াল টু, এটা হচ্ছে প্রথম 4 সেকেন্ডে, প্রথম 4 সেকেন্ডে আদি বেগ কত ছিল? 4 সেকেন্ডে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লেখা যায়। এটা থেকে ডাইরেক্ট ত্বরণের একটা ফর্মুলা লেখা যায়, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা জানি অনেকে ডাইরেক্ট এটাই মুখস্থ রাখে সূত্র হিসেবে। তো দেখো প্রথম 4 সেকেন্ডে আদি বেগ 4 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 12 মিটার পার সেকেন্ড। তাইলে 12 মাইনাস 4, সময় কতটুকু লাগছে? 4 সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ। তাহলে এই গাড়িটা, বস্তুটা 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাতায়াত করছে, সমত্বরণে। কারণ এই টাইপের অঙ্কগুলো সমত্বরণেরই হয়। তো 2 মিটার পার সেকেন্ডে সে অলরেডি যাতায়াত করছে। এবার তাহলে আমাদের 8 সেকেন্ড পরে বেগটা কত হবে এটা আমরা বের করতে চাই। আমরা তো জানি ইউ হচ্ছে কি, ইউ তো 4ই থাকবে, কারণ 4 থেকে শুরু হয়েছে, 4 মিটার পার সেকেন্ড থেকে শুরু হয়েছে বেগ। এর মান কিন্তু আমি পেয়ে গেছি ওই ইনফরমেশনটা ইউজ করে। চলেন আমরা তাইলে বসায় দেই 4 প্লাস 2 ইন্টু 8। 8 সেকেন্ড পরে বেগ কত হবে? 8 দুগুণা 16, 16 আর 4 20, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ শেষ 8 সেকেন্ড পর তার বেগ হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। বুঝছি বিষয়টা? মানে প্রথম 4 সেকেন্ডে তার বেগ 4 মিটার পার সেকেন্ড থেকে 12 মিটার পার সেকেন্ড হয়েছে। প্রশ্ন হয়েছে 8 সেকেন্ড পরে তার কত বেগ হবে। তো আমরা ওইটাই করলাম, 8 সেকেন্ড পর তার বেগটা হবে 20 মিটার পার সেকেন্ড। যেহেতু বস্তুটা সমত্বরণে চলেছে, আমরা কিন্তু ত্বরণটা বের করে জাস্ট এখানে মানটা বসিয়ে অঙ্কটা করে ফেললাম। বুঝে আসছে আশা করি। সহজ ম্যাথ ছিল, এমসিকিউ স্ট্যান্ডার্ড ম্যাথ। পরের প্রশ্ন, এটা একটা ভালো প্রশ্ন। এটা হচ্ছে বুলেট তক্তার ম্যাথ। অ্যান্ড বুলেট তক্তার ম্যাথ কিন্তু খুবই জনপ্রিয় প্রশ্ন। বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্ন, অর্থাৎ আমার মনে হয় 12 এবং 13, এই 2টা প্রশ্ন আমার এই উদ্দীপকটা থেকে অ্যান্সার করতে হবে। তো কি করা হয়েছে, একটি গাছকে লক্ষ্য করে 2টি একই ভরের বুলেট ছোড়া হয়েছে। খুব ভালো কথা। তাহলে প্রথম বুলেটটা হচ্ছে পি বুলেট, পরেরটার নাম হচ্ছে কিউ বুলেট। ঠিক আছে, প্রথম বুলেটটা কত আদি বেগে ছোড়া হয়েছে এটা আমাকে বলে দেওয়া হয়নি।
কিন্তু বুলেটটা ওই গাছের ভিতরে ঢুকে 40.5 মিলিমিটার পর্যন্ত ঢুকতে পারছে, এইটা বলে দেওয়া হয়েছে। মানে বুলেটের স্মরণ কতটুকু হয়েছে। কিউ বুলেটটার আদিবেগ দেওয়া আছে এবং এটা গাছের মধ্যে কতটুকু ঢুকতে পারছে এইটাও কিন্তু দেওয়া আছে। ভালো কথা, বলা হয়েছে যে কিউ এর মন্দনটা আসলে কত হবে। এটা তো আমরা বুঝি যে বন্দুকের গুলি করলে গুলি করলে গাছের ভিতরে ঢুকলে ওটা কি হয়ে যায়, আটকা পড়ে যায় না, অর্থাৎ একটা সময় গিয়ে ওর বেগটা কি জিরো হয়ে যায় না। এক্স্যাক্টলি, গাছের ভিতরে ঢুকতে ঢুকতে ওর বেগটা বাধা পায়, ওকে বাধা দেওয়া হয় গাছ থেকে, রেজিস্ট করে গাছ, রেজিস্ট করার কারণে একটা সময় গিয়ে গুলির বেগটা জিরো হয়ে যায়। এই জন্য কিন্তু সে 50 মিলিমিটারের বেশি যাইতে পারে নাই, 40.5 মিলিমিটারের বেশি যাইতে পারেনি। তো বলছে কিউ এর মন্দনটা কত। তো চলো কিউ এর আদিবেগ আমরা জানি, স্মরণ আমরা জানি, মন্দন বের করতে চাই। মন্দন বলতে বুঝাইছে যেহেতু গাছের মধ্যে বেগটা জিরো হয়ে যাবে। আচ্ছা, তো আমরা খুব বুলেট তক্তার ম্যাথ করার একটা বিখ্যাত সূত্র, অলওয়েজ এই সূত্র দিয়ে ইউজ করা হয়, এটা অলওয়েজ মনে রাখবা। সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভি এর মান কত? হ্যাঁ, একটা তক্তার মধ্যে গুলি মারছো, গুলিটা তো একটা সময় গিয়ে থেমে গেছে, 50 মিলিমিটার যাওয়ার পরে থেমে গেছে। থেমে গেলে কি হবে বলো তো? থেমে গেলে কি হবে বলো তো? থেমে গেলে বেগ কিন্তু জিরো হয়ে যায়। তাহলে ইউ এর মানটা কত হবে? আদিবেগ কত? আদিবেগ দেওয়া আছে 200 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 200 স্কোয়ার। তারপরে বলছে এর মান তাইলে আমাদের বের করতে হবে, অসুবিধা নাই, ত্বরণ বা মন্দন। এস এর মান কত বসাবো? 50। এই যে ভাইয়া 50 বসায় যদি অঙ্ক করেন আপনার অঙ্ক যাবে কাটা। 50 কিন্তু মিলিমিটার, রিমেম্বার 50 মিলিমিটার, অর্থাৎ এখানে 50 বসানো যাবে না, বরং মিলিমিটারকে মিটারে নেওয়ার উপায় কি বলেন তো? 50-এর সাথে 1000 দিয়ে ভাগ, অথবা তুমি বলতে পারো 10⁻³ দিয়ে গুণ করা, একই কথা। তো আসেন আমরা এখান থেকে তাহলে এর মানটা বের করি আস্তে ধীরে। তো এ ইকুয়াল টু লেখা যায় -200 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 50 ইন্টু 10⁻³। তাহলে ক্যালকুলেট করলে ত্বরণটা কত আসে ভাইয়া? সহজ ক্যালকুলেশন, এগুলো কিন্তু জটিল নয়। তাইলে মাইনাস কেন আসছে অনেকে জিজ্ঞাসা করতে পারো, মাইনাস কি স্কোয়ারের কারণে চলে যাবে না? আরে ভাই এই 200 স্কোয়ারটাকে আমি সমীকরণের এই পাশে নিয়ে আসছি, দ্যাটস ওয়াই মাইনাস হয়েছে। আচ্ছা, তো 2 ইন্টু 50 ইন্টু 10⁻³, অ্যান্সারটা আসতেছে হচ্ছে -4। এরপরে কয়টা শূন্য? হ্যাঁ, এরপরে কয়টা শূন্য? 1 2 3 5টা শূন্য, 5টা শূন্য, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণটা তো দেখি ভালোই, মানে মন্দন অনেক ভালো হয়েছে, অনেক ভয়ঙ্কর মন্দন হয়েছে। আচ্ছা, এটাকে চাইলে এই শূন্যগুলোকে আমরা কিন্তু 10-এর সাথে লিখতে পারি, -4 ইন্টু 10⁻, কয়টা শূন্য? 1 2 3 4 5, তাইলে 5। তুমি চাইলে না এইভাবে সাইন্টিফিক আকারেও লিখতে পারো, অসুবিধা নেই। প্রশ্ন অনেকের আসতে পারে, ভাই আপনি মাইনাসটা কিভাবে লিখবেন? সরি মাইনাসটা কেন লিখলেন? আরে ভাই মন্দন হয়েছে না, এখানে জিনিসটা বাধা দিচ্ছে না, তো বেগটা কমে গেছে না, বুলেটটা থেমে গেছে না, তো মন্দনই তো হবে। তো অ্যান্সার কোনটা হবে? -4 ইন্টু 10⁵। এটাও যদি অ্যান্সার করেন তাহাও আপনি 0 পাবেন। কেন জানেন? প্রশ্নে বলে দিছে মন্দন, বলে নাই ত্বরণ। এখানে খুব মজা হয়, পোলাপানও ভুল করে, স্যাররাও খুশি হয়। ঘটনা হচ্ছে এটা বলছে ত্বরণ, মন্দন, ত্বরণ বলে নাই। কিন্তু ত্বরণ বললে তুমি বলতা মাইনাস এত, কিন্তু মন্দন কথাটা নিজেই কিন্তু একটা ঋণাত্মক কথা। মন্দন বললে আমরা বুঝেই যাই যে ওইটা ত্বরণটা, মানে ওইখানে বেগটা কমে যাচ্ছে, অর্থাৎ ত্বরণটা নেগেটিভ। মন্দন কথাটা শুনলেই আমরা বুঝি ওইটা নেগেটিভ, মানে মন্দন কথাটা একটা নিজে নেগেটিভ ওয়ার্ড, ও নিজেই নেগেটিভ বহন করে। ওকে আলাদা করে আবার মন্দন ইকুয়াল টু -4 ইন্টু 10⁵ লেখা লাগে না, বরং মন্দন ইকুয়াল টু যখন আমরা লিখবো তখন মাইনাস না লিখলেও আমরা বুঝবো যে এইখানে আসলে
ত্বরণটা কি করতেছে বলো, ত্বরণের কারণে জিনিসটা কমে যাচ্ছে, বেগটা কমে যাচ্ছে। কথাটা বুঝছি। তাহলে 4 × 10⁵ হবে, নট মাইনাস প্লাস, কারণ কোশ্চেনে চাইছে মন্দন নট ত্বরণ। তাহলে অ্যান্সার হবে এইটা, এ নাম্বার। বুঝছি, খুব মজা হলো না? খুব মজা হলো। ওকে, সো পরের ম্যাথে যাই। আগের ম্যাথটারই এক্সটেনশন এটা। সো বুলেটের ক্ষেত্রে বলা হয়েছে যে এক্স এর মান নাকি 180 মিটার/সেকেন্ড। তো আগের প্রশ্নটা একটু দেখে আসি। এখানে কিন্তু খেয়াল করছো, এখানে এক্স এর একটা মান কিন্তু জানা ছিল না, আমাদের জানা ছিল না। তো এটা কত হবে? তো এই কোশ্চেনটা আসলে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে তোমাকে মানে উদ্দীপকে বলে দেয় নাই যে দুইটা বুলেটই কি সমমন্দনে যাচ্ছিল কিনা, দুইটার জন্যই ত্বরণ বা মন্দন সেম কিনা, এটা বলে দেয় না। এটা বলে দিলে এক্স এর ভ্যালুটা বের করার ইজিয়ার হইতো। বাট আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে একই ভরের বুলেট, তাহলে এদের দুইজনেরই মন্দন সেম, মানে ত্বরণ সেম। তাহলে 4 × 10⁵। তাহলে আমরা ধরে নিলাম পি বুলেটের সরি পি বুলেটের ত্বরণ কত? ত্বরণ হচ্ছে -4 × 10⁵ মিটার/সেকেন্ড²। সেম। তাহলে সেম ত্বরণ হইলে তার বেগ তার এক্স এর মান অর্থাৎ আদি বেগের মান কত হবে? আদি বেগের মান কত হবে? যেহেতু আমরা সরণ জানি, তাহলে আদি বেগ আমরা কিন্তু চাইলেই বের করতে পারবো। ওই যে একই ফর্মুলা, জাতীয় ফর্মুলা, v² = u² + 2as। ভি এর মান হচ্ছে কত? 0 হয়ে যাবে, কারণ এটা একটা সময় গিয়ে থেমে যাবে। ইউ এর মানটা কত ভাইয়া? ইউ এর মানটা হচ্ছে আমরা জানতে চাই, এটা অজানা। এর মান আমি মাত্রই বসাইলাম -4.4 × 10⁵। এবং এস এর মান কত? একটু আগে আমরা দেখি 40.5 মিলিমিটার হয়েছিল। তাহলে 40.5 লেখা যাবে নাকি এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে ভাগ অথবা 10⁻³ দিয়ে গুণ, মানে মিলিমিটারকে মিটারে নিতে হবে। তো এই হচ্ছে লাইনটা। তো ইজিলি কিন্তু এখান থেকে তুমি এখন ইউ এর মানটা বের করতে পারো। বলো কত হবে? কত হবে? ইজিলি আমরা করি। এটা হবে হচ্ছে 2 × 4 10⁵ ইন্টু 40.5 10⁻³ ওকে, রুট ওভার করতে হবে, অর্থাৎ অ্যান্সার হবে 180 মিটার/সেকেন্ড। যদিও প্রশ্নে একটা ছোট্ট মিস্টেক আছে, বলে দেয় নাই যে এটা সমত্বরণে হয়েছে কিনা, বাট আমরা যখন এক সমত্বরণে অঙ্কটা করলাম দেখলাম জিনিসটা মিলে গেছে। এর মানে ধরে নেওয়া যায় যে বুলেট দুইটা সমত্বরণেই গেছে, অর্থাৎ আমাদের প্রথমটা কিন্তু সঠিক হয়েছে, আমরা সঠিকটাই বের করছি, আদিবেগ 180 আসছে। পি এবং কিউ একই পরিমাণ বাধার সম্মুখীন হয়েছে কিনা? ওয়েল হোয়াট ইজ বাধা? এখানে একটু বল চ্যাপ্টারের নলেজ চলে আসলো। বাধা মানে হইতেছে এফ এর মান। এফ = আমরা জানি m × a। গাছটা কি পরিমাণ বাধা তাকে দিছে, বুলেটটাকে বাধা দিছে থেমে যাওয়ার জন্য। যেহেতু দুইটা বুলেটই সেম ভরের ছিল বলা হয়েছিল কোশ্চেনে, তাইলে মাস সেম। আবার আমরা দেখলাম যে ত্বরণও সেম। তাহলে ত্বরণ আর মাস যদি সেম হয়, দুইজনের আদিবেগ হয়তো ভিন্ন, বুলেটের সরণগুলোও ভিন্ন, কিন্তু ত্বরণ আর ভর সমান হওয়ার কারণে তাদের বাধার মান সবসময় কি হবে? একটাই কনস্ট্যান্ট ভ্যালু আসবে না, সেম ভ্যালু আসবে না। এক্স্যাক্টলি, অর্থাৎ এটাও সঠিক কথা, বাধা সেম এবং বাধাটা মাইনাস আসবে। এফ এর মানটা কিন্তু মাইনাস আসে। বুলেট তত্ত্বের অঙ্ক তো আশা করি তোমরা করছো।
বাধা কিন্তু মাইনাস আসে। কেন মাইনাস আসে? কারণ তোমার মানে বলটা ঋণাত্মক হয়। ঋণাত্মক হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা একটা বাধা দানকারী বল, বাধা দিছে বলে এটা ঋণাত্মক আসে। আচ্ছা, কারণ এবং ত্বরণ আমাদের ঋণাত্মক আসছে, তাই না? এক্স্যাক্টলি, মন্দন হয়েছে আর কি। পি ও কিউ একই সময়ে থামবে কিনা? ও আচ্ছা, একই সময়ে থামবে কিনা এটা একটু ক্যালকুলেট করা দরকার। একই সময়ে থামবে কিনা এটা একটু ক্যালকুলেট করা যায়। তো এইটার জন্য আসলে সহজ আছে ক্যালকুলেশনটা, আমি একটু দেখাই তোমাদের। মনে করো পি বুলেটের জন্য আমরা হিসাবটা করি। পি বুলেটের জন্য চলো আমরা হিসাবটা করি। পি বুলেটের হিসাবটা চলো আগে করি। পি বুলেটের জন্য আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, সরি ইউ প্লাস এটি, এটা লেখা যায় না? এই সূত্রটা তো আমরা সবাই জানি। এইখান থেকে চাইলে বলো তো কেন এই সূত্রটা লিখলাম? কারণ আদি বেগ জানি আমরা, শেষ বেগও জানি, মানে এই সূত্রটা ইজিয়ার হয়েছে আমার কাছে মনে হয়েছে। আর অন্য সূত্র দিয়েও করা যায়। এখানে তুমি সবই জানো, আসলে এসও জানো, দূরত্বও জানো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ওইটা দিয়েও করা যায়। আর ত্বরণও জানো যেহেতু, তুমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এইটা দিয়ে করতে পারবে না, কারণ এখানে সময় নেই, সময়টা আমি জানতে পারবো না। হয় ইউ প্লাস এটি দিয়ে করতে হবে, না হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করতে হবে। তো আমরা চলো এটা দিয়ে করি। এখান থেকে টি ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? ডাইরেক্ট ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন পি বুলেটের আদি বেগ কত ছিল? শেষ বেগ কিন্তু দুইজনের ক্ষেত্রেই 0। বুলেট দুইজনই কিন্তু থেমে গেছে, শেষ বেগ দুইজনই 0। আদি বেগ কত বলো তো? আদি বেগ কিন্তু দুইজনের ভিন্ন ভিন্ন। আদি বেগ কিন্তু দুইজনের ভিন্ন ভিন্ন, একজনের হইতেছে 200 আর আরেকজনের আমরা কত বের করছিলাম বলো তো? 180। তাহলে আমরা পি এর জন্য মনে করো 180 বসাইলাম, 180 বসাইলাম। আর ত্বরণ কত আমার? ত্বরণ কিন্তু দুইজনের জন্য সেম, কত যেন? কত যেন? -4 × 10⁵ মিটার পার সেকেন্ড স্কোয়ার। খালি আদি বেগটা ভিন্ন ভিন্ন, ত্বরণ তো সেম। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো এটা পি বুলেটের জন্য হয়েছে। তাহলে কিউ বুলেটের জন্য কি হবে? কিউ বুলেটের জন্য, কিউ বুলেটের জন্য, কিউ বুলেটের জন্য তুমি যদি সেম সূত্র টি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ বসাও, এখানে হবে হচ্ছে 0 মাইনাস 200, কত জানি ছিল? 200, সব বরাবর 200 ছিল। তাহলে 200 আদি বেগ ডিভাইডেড বাই ত্বরণ, দুজনের জন্য সেম, 4 × 10⁵। দেখো তো এই দুইটা ভ্যালু সেম 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 না কিন্তু, অর্থাৎ সময় কিন্তু দুইজনের জন্য সেম না। অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কিন্তু 1 এবং 2, অর্থাৎ এ নাম্বার অ্যান্সার। বুঝছি ভাইয়া? ওকে ওকে, সো লেটস গো ফর আওয়ার নেক্সট ম্যাথ। একটা গাড়ির বেগ বলা হয়েছে 2 মিনিটে স্থির অবস্থা থেকে, আচ্ছা স্থির অবস্থা থেকে মানে আদি বেগের মান 0 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার। ও মাই গড, ও আল্লাহ, কি অবস্থা! 90 কিলোমিটার বেগ মানে শেষ বেগের মান হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। তোমরা কি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড নিতে পারো? আমরা জানি ক্যালকুলেটরও করা যায়। ক্যালকুলেটরে তুমি চাইলে শিফট কনভার্ট, ওইখান থেকে তুমি চাইলে আলাদা করতে, ভেলোসিটি আলাদা করতে পারো। অথবা আরেকটা চালাকি আছে, ডাইরেক্ট করা যায়। 90কে তুমি যদি 3.6 দিয়ে ডিভাইড করে দাও তাহলেই মিটার পার সেকেন্ড হয়ে যায়। মজা না? মজা না? কত আসে দেখো তো? 90 ডিভাইডেড বাই 3.6, 25, অর্থাৎ 9025 মিটার পার সেকেন্ড। অথবা এই অঙ্কগুলো আমি আরেকভাবে করি, তোমাদের একটা ট্রিক শিখাই দেই। 18 ঘরের নামতে পারো তোমরা? 18, 18 দুগুণা 2 কত? 36, 36-এর পরে কত বলো তো? 36-এর পরে কত?
18 ইন্টু 3 কত? 18 3 হচ্ছে 54, 54 পরে কত? 54 পরে কত? 4 কত? 72, তারপরে কত? তারপরে কত? 5 কত? 90, তারপরে কত? 6 কত? 108। এগুলো কিন্তু 18 ঘরের নামতা। 18 অক্ষে 18, 18 দুগুণা 36, 3 18 54, 4 18 72, 5 18 90, 6 18 108। এই নামটার সুবিধাটা কি জানো? এত কিলোমিটার পার আওয়ার থাকলে, এত কিলোমিটার পার আওয়ার থাকলে খুব মজা হয়। 18 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে ডাইরেক্ট মুখস্থ করা যায়। 36 হইতেছে 5 দুগুণা 10, 10 মিটার পার সেকেন্ড। 54 হইতেছে 15 মিটার পার সেকেন্ড। 72 হইতেছে 20 মিটার পার সেকেন্ড। মানে এই অঙ্কগুলো তুই ডাইরেক্ট ভ্যালু মুখস্থই রাখতে পারো, মানে একটা ট্রিক দিয়ে মুখস্থ রাখতে পারো। এবং 108 মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তুমি ক্যালকুলেটর করে হিসাব করে দেখো, সবগুলোর ক্ষেত্রে 3.6 এ ভাগ করে দেখো, সবগুলো এইটাই আসবে। 5 10 এবার সিরিয়ালে আসে। মানে 18 ঘরের নামতা অনুযায়ী যদি কিলোমিটার পার আওয়ার হয়, ওটাকে ডাইরেক্ট মিটার পার সেকেন্ডে কনভার্ট করা যায়। কথাটা বুঝছি? এই চালাকিটা তোমরা মনে রাখতে পারো, এটা হচ্ছে তোমার এমসিকিউতে অনেক টাইম বাঁচাবে। প্রশ্ন বলা হয়েছে গাড়িটার ত্বরণ কত? আচ্ছা, এটা ইজিলি করে ফেলা যাবে। আদি বেগ শেষ বেগ আমরা জানি, সময়ও জানি। তাইলে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আদি বেগের মান কত পাইলাম আমরা? সরি, শেষ বেগের মান কত পাইছি? 25। আদি বেগের মান কত ছিল? স্থির অবস্থা থেকে শুরু করছে মানে 0। আর 2 মিনিট, যেটা যদি বসায় দেই অঙ্ক আমাদের হয়ে যাবে না। 2 মিনিট দেওয়া আছে, ওইটাকে সেকেন্ডে নিতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে। কত আসবে বলেন? 25 ডিভাইডেড বাই 2 ইন্টু 60, মানে 0.208 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে অ্যান্সার। আছে? আছে? ও আছে, সি নাম্বার অ্যান্সার। বুঝছি? জাস্ট এই চালাকিটা একটু মনে রাখতে পারো আর কি। এই বুঝছেন? ক্লিয়ার? ওকে, চলেন। তো আমাদের 15 নম্বর এমসিকিউ, এটা বলা হয়েছে কি, সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে, এই অঙ্কটা আমরা একটু আগে করছিলাম না একবার? সেম এই টাইপের একটা অঙ্ক করছি কিন্তু আমরা, যে 2 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড হতে বৃদ্ধি পেয়ে 8 হয়েছে। এখান থেকে আমরা ত্বরণ পাবো, এখান থেকে আমরা ত্বরণ পাবো। ত্বরণটা কি? ত্বরণটা কি? ত্বরণ হবে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ত্বরণটা কত হবে তাহলে? ত্বরণটা হবে 8 মাইনাস 4 ডিভাইডেড বাই 2। তাহলে অ্যান্সার আসতেছে 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ওই গাড়িটার ত্বরণ। এরপরে বলা হয়েছে তাহলে 4 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে? 2 সেকেন্ড পর বেগ হয়েছে 8 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পর কত হবে? তাহলে আমরা কি করি? ভি ইকুয়াল টু জানি ইউ প্লাস এ টি। তাহলে বলেন ইউ এর মান কত? ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 4। আদি বেগ তো 4ই থাকবে, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। ত্বরণ আমরা পেলাম 2, তাহলে বসিয়ে দিলাম 2। সময় কত? সময় হইতেছে 4 সেকেন্ড। 4 সেকেন্ড পর কত হবে? ওকে, তাইলে 4 প্লাস 4 দুগুণা 8 কত হয়? 12 হয়ে গেল। একদম মজা। একটু আগে এই টাইপের ম্যাথ করছি তো এই জন্য আমি এখানে সময় বেশি নিলাম না। সরি, এখানে 1 হবে না। ওকে, এইটা হবে অ্যান্সার। বুঝছেন? এই টাইপের একটা একটু আগে সেম টু সেম একটা ম্যাথ করছি, এই জন্য আমরা এটাতে সময় নিলাম না। তো এই টাইপের ম্যাথ কিন্তু খুব পপুলার, দেখো আরো কিছু কিছু বোর্ডে আসছে এটা। চলেন তাহলে আমরা পরের ম্যাথে যাই। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, মানে ত্বরণটা ধ্রুবক। ভালো, আমাদের যতগুলো গতির যে সূত্রগুলো আছে 5টা, ওই সবগুলো সূত্রই কিন্তু সুষম ত্বরণের জন্য বেশি কার্যকর। 5টা না 4টা। এস ইকুয়াল টু ভিটিটা হচ্ছে শুধু সমবেগের জন্য। চলমান বস্তুর যে কোনো সময়ের বেগ আচ্ছা, বেগ সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের ব্যস্তানুপাতিক। এটা বহুপদী না, এটা 4টা অপশন আছে, এই একটা, এই একটা, এই একটা, আর এই যে একটা।
উল্টাপাল্টা প্রিন্টিং, যাই হোক whatever। ঠিক আছে, 4টা অপশন আছে, কিন্তু এখানে কিন্তু আরেকটা ডি আছে, সাবধান। ওকে, প্রশ্নে বলা হয়েছে সুষম ত্বরণে চললে সময়ের বস্তুর যে কোনো সময়ের বেগ বেগের সাথে সময়ের সম্পর্ক তৈরি করতে হবে। দেখো সব জায়গায় সময় লেখা, তাহলে চলো আমরা কোনো সম্পর্ক জানি কিনা। আমাদের খুব পছন্দের একটা সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। প্রথমেই দেখো প্রশ্নে বলে দেওয়া আছে এটা স্থির অবস্থান, অর্থাৎ ইউ এর মান কত হবে ভাইয়া? 0। তাহলে আলটিমেটলি ভি ইকুয়াল টু থাকতেছে এ টি। দেখো ত্বরণটা কি বলা হয়েছে? সুষম। এর মানে ত্বরণ হচ্ছে ধ্রুবক, চেঞ্জ হবে না। কোনো একটা ধ্রুবক রাশিকে আমরা যদি হটায় দিই তাহলে ভি ইকুয়াল টু, তাহলে এটাও কি আমাদের ধ্রুবক। তাহলে আলটিমেটলি ভি এর সরাসরি ডাইরেক্টলি সময়ের সাথে কী রূপ সম্পর্ক কাজ করতেছে দেখেন তো। যেহেতু একটা ধ্রুবক, আমরা জানি এতটুকু জানি তো যে এফ সমানুপাতিক এ, হ্যাঁ সরি এটা না, ওই যে তোমাদের একটা সমানুপাতিক ই আছে না, এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তারপর আমরা সমানুপাতিক উঠাই দিয়ে কি লিখতাম? সমানুপাতিক উঠায় আমরা ধ্রুবক বসাই, সমানুপাতিক উঠায় আমরা ধ্রুবক বসাই। ওই সেম কাজটা যদি উল্টা হয়, যখন এখানে যেটা হয়েছে যে আমরা ধ্রুবকটাকে সরিয়ে সমানুপাতিক বসাইছি, অর্থাৎ ত্বরণ তো চেঞ্জ হবে না, অর্থাৎ ত্বরণ তো কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট ত্বরণ থাকে তাহলে সময় চেঞ্জ হইতেছে, তাহলে সময়ের সাথে ডাইরেক্ট বিয়ের সম্পর্ক আসতেছে, ত্বরণ চেঞ্জ হইতেছে না। ত্বরণ যেহেতু চেঞ্জ হইতেছে না, সময় চেঞ্জ হলে একমাত্র বেগ চেঞ্জ হবে, অর্থাৎ সময়ের সাথে ত্বরণ বেগের সম্পর্ক কি হইতেছে তখন? সমানুপাতিক। অর্থাৎ দিস ইজ আওয়ার অ্যান্সার নাম্বার ডি, সময়ের সাথে বেগের সমানুপাতিক সম্পর্ক। ক্লিয়ার হয়ে গেল? বুঝেছি, নাইস। চলো ওকে, ওয়েল এখন হচ্ছে আমাদের গ্রাফের পার্ট। অ্যান্ড গ্রাফ নিয়ে কিন্তু আমাদের সবারই কিন্তু মোটামুটি কি থাকে, একটা ভয় থাকে, একটা ভীতি থাকে। তো এর জন্য আমি কিন্তু তোমাদের আগে কিছু গ্রাফ এঁকে নিয়েছি, যে এগুলো দেখে তোমরা একটু আন্ডারস্ট্যান্ড করবা, দেন আমরা গ্রাফের ম্যাথগুলোতে যাব। গ্রাফের ম্যাথগুলো কিন্তু খুবই সহজ, আসলেই সহজ। তো প্রথমে দেখো আমি কি করেছি, সমবেগে যে গ্রাফগুলো হয় ওগুলোর জন্য কিন্তু একটা তিন ধরনের গ্রাফ হয়। যখন একটা বস্তু সমবেগে চলে এর মানে তার বেগটা ধ্রুবক, বেগটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না। তাহলে বলো তো এই গ্রাফটা কি আমি সঠিক লিখছি না? দেখো এই বরাবর নিয়েছি বেগ, এই বরাবর নিয়েছি সময়। সময় যতই যাচ্ছে বেগের মান কি চেঞ্জ হইতেছে? মনে করো গ্রাফের এই জায়গায় বেগের মান হইতেছে 10। দেখো যতই সময় যাচ্ছে বেগ কি 10 থেকে চেঞ্জ হচ্ছে? 10 থেকে চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে বেগের মান 10 কনস্ট্যান্ট আছে। দেখো প্রথম সেকেন্ডেও 10, পরের সেকেন্ডেও 10, তারপরে যতই যাচ্ছ সময়ের সাথে সাথে বেগ কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবার আসেন, সমবেগ থাকলে ত্বরণ থাকে? হ্যাঁ, সমবেগ হলে কি ত্বরণ হয়? ত্বরণ 0 হয়ে যায় না, কারণ বেগের তো কোনো পরিবর্তন হচ্ছে না। আর পরিবর্তন না হলে কিন্তু ত্বরণ শূন্য হয়। আমরা জানি না যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাই না? হ্যাঁ, বেগের পরিবর্তন না হলে ভি আর ইউ দুইটাই সমান, তাহলে 0 হয়ে যাইতেছে না ত্বরণটা? এক্স্যাক্টলি। অর্থাৎ এই জন্য দেখো ত্বরণের মান কিন্তু এই দেখো 0ই আছে। সময় যতই যাইতেছে ত্বরণ বাড়তেছে না, এই যে হলুদ দাগটা 0ই রয়ে গেছে। কথাটা বুঝছি। এবার আসেন সরণের গ্রাফটা। সময়ের সাথে সাথে বেগ ধ্রুবক থাকলেও, মনে করো প্রথম 1 সেকেন্ডে বেগ ছিল, মনে করো বেগ 10 ধরছিলাম না, প্রথম সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ থাকলে প্রথম সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে সে বলো তো? এস ইকুয়াল টু ভিটি। তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো? প্রথম 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 10। তাহলে প্রথমে পাইলাম 10 মিটার গেল, পরের সেকেন্ডে কত যাবে? পরের সেকেন্ডে আরো 10। দেখছো দূরত্ব কিন্তু বাড়তেছে,
এখন দূরত্ব টোটাল দূরত্ব হয়ে গেছে 20, তারপরের সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হবে 30, তারপরের সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হবে 40। মানে দূরত্ব কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে। এই দেখেন সময়ও যাইতেছে দূরত্ব বাড়তেছে, সময়ও যাইতেছে দূরত্ব বাড়তেছে। অর্থাৎ এটা হচ্ছে সময় দূরত্ব বনাম বা সরণ বনাম সময়ের গ্রাফ। কথাটা বুঝছি ভাইয়া? পারফেক্ট। আসেন পরের গ্রাফটা দেখি। এবার আসছি সমত্বরণ, মানে ত্বরণ কনস্ট্যান্ট। ত্বরণ কনস্ট্যান্ট হলে কি হয়? এটা হয় না যে একটা নির্দিষ্ট সময় যতই যাচ্ছে ত্বরণের মান অলওয়েজ ফিক্সড, ত্বরণের মান অলওয়েজ ফিক্সড, চেঞ্জ হচ্ছে না। আর ত্বরণ কখন হয় বলতো? যখন বেগ পরিবর্তন হয়। এই যে দেখেন সময়ের সাথে সাথে বেগ আস্তে 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 বাড়তেছে এবং সুষমভাবে বাড়তেছে প্রত্যেক সেকেন্ড। যেমন আমরা জানি কি যে ত্বরণের মান যদি সাপোজ 2 মিটার পার সেকেন্ড হয়, এর মানে 2 মিটার পার সেকেন্ড হয় না, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এর মানে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তেছে। মানে প্রথম সেকেন্ডে মনে করো বেগ বাড়ছে 0 থেকে 2 হয়েছে, এরপরের সেকেন্ডে বেগ হয়ে যাবে 4, তারপরে 6, তারপরে 8। বেগ দেখছো বাড়তেছে প্রত্যেক সেকেন্ডে 2 করে বাড়তেছে। এই জন্যই আমি ত্বরণ বলতেছি কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ বেগ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে, সময়ের সাথে সাথে বেগ বাড়বে যখন ত্বরণ কনস্ট্যান্ট থাকে। আর বেগ যেহেতু বাড়তে আছে, দেখো প্রথমে 2 ছিল, পরে 4, 6, এমনি করে বেগ বাড়তেছে। তাহলে তুমি কি অল্প প্রথম সেকেন্ডে মনে করো 2 মিটার গেছো, পরের সেকেন্ডে দেখবা তুমি 4 মিটার গেছো, মানে 6 মিটার হয়ে গেছে। পরের সেকেন্ডে দেখবা তুমি 6 মিটার গেছো, তাহলে 6 আর 6 12 হয়ে যেতেছে। তোমার বেগ দূরত্ব কিন্তু তখন এক্সপোনেনশিয়ালি বাড়বে, খুব ফাস্ট বাড়বে। এই জন্য হইতেছে এই গ্রাফটা। তো এই দুইটা যে আমি ছবি দেখাইলাম খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবা। আমি যদি থিওরি ক্লাস নিতে পারতাম তাহলে হয়তো আরেকটু ডিটেইলে একদম ধরে ধরে বুঝাইতে পারতাম। যেহেতু এমসিকিউ সলভ ক্লাস, আমরা কিন্তু এত ডিপে যাচ্ছি না। আচ্ছা, তো বুঝলাম আমরা। এবার আসো আমরা গ্রাফ রিলেটেড ম্যাথগুলো তো শুরু করি। তো আমাদের গ্রাফ রিলেটেড প্রথম ম্যাথটা হচ্ছে যে একটা গাড়ির বেগ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে, বেগ বনাম সময়ের লেখচিত্র আছে। ওকে নাইস। এই যে এখানে বেগ দেওয়া আছে আর এখানে সময় দেওয়া আছে। তো একটা গ্রাফ দেওয়া আছে। এবার প্রশ্ন যাই আসুন। প্রথম 6 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্বটা কত? দূরত্ব বের করতে হবে। তোমাদের একটা ট্রিক বলে দিই, ট্রিকটা খুব মজা, মানে খুবই মজা। আর ট্রিকটা একটু পরে বলবো। আচ্ছা পরে বলি। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এই যে দেখো প্রথমে 0 সেকেন্ড যাচ্ছে, এইখানে কত সেকেন্ড হইল? 5 সেকেন্ড। এর মানে সে 5 সেকেন্ড যাওয়ার পরে আরো 1 সেকেন্ড যাবে। কথাটা বুঝছো? 5 সেকেন্ড যাওয়ার পরে কি করি আমি এগুলা, এই যে এইটা হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এতটুকু দূরত্ব আমার বের করতে হবে, এতটুকুর জন্য অতিক্রান্ত দূরত্ব আমার বের করতে হবে। দেখো তো ভাইয়া, প্রথম এ থেকে বি বিন্দু পর্যন্ত সে কি একটা বেগ তার বাড়তেছে না? প্রথমে আদি বেগ কত ছিল? 0। শেষ বেগ কত হয়েছে বলো তো? 10। এই যে 10, ঠিক আছে না? আদি বেগ 0 ছিল, 10 হয়েছে। তাহলে তুমি যদি বলো অতিক্রান্ত দূরত্ব ক্যালকুলেশন করব আমরা। প্রথমে বলো এ থেকে বি তে অতিক্রান্ত দূরত্বটা আমরা বের করি। আসো কিভাবে বের করব? আমরা লিখব S1 ইকুয়াল টু, যেহেতু আদি বেগ আছে শেষ বেগ আছে, আমাদের একটা বিখ্যাত সূত্র আছে। দেখো তো এইটা জানো কি না তোমরা? সরি, একটা বিখ্যাত সূত্র আছে এইটা। তাহলে আদি বেগ কত ছিল? আদি বেগ হইতেছে হচ্ছে 0, শেষ বেগ কত? 10। তাহলে 10 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু সময় লাগছে কত আমার? প্রথমে সময় লাগছে হচ্ছে 5 সেকেন্ড। তাইলে আমার অ্যান্সারটা কত হইতেছে বলো তো? 5 10 50 ডিভাইডেড বাই 2 মানে 25 মিটার। এটা কিন্তু আমার অ্যান্সার না, এটা কিন্তু আমার অ্যান্সার
না, আমি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছি, এখনো আমার আরো 1 সেকেন্ড বাকি। ওই 1 সেকেন্ড বলো তো কি হইছে, এই 1 সেকেন্ড বলো তো কি হইছে, সে কিন্তু একটা কনস্ট্যান্ট বেগে চলছে, সেটা কত বলো তো 10। মানে 1 সেকেন্ড পর্যন্ত সে কিন্তু 10, এখানে কিন্তু মোটামুটি 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে সে 10 মিটার পার সেকেন্ডে ছিল, সমবেগে ছিল। শুধুমাত্র তাহলে আমাদের 1 সেকেন্ড দরকার, কারণ আমাদের 6 সেকেন্ড পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে এই 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা হিসাব করি চলো। তাহলে পরবর্তী 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, পরবর্তী 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা জাস্ট আমরা এস ইকুয়াল টু ভিটি দিয়ে করতে পারি না ভাইয়া, সমবেগের সূত্র। বেগের মান হচ্ছে কত কত দেখো, এই যে 10 10 10, তাই না? নাইস। তাহলে 10 এবং সময় কত 1 সেকেন্ড, 5 থেকে 6 5 থেকে 6 1 সেকেন্ড, তাহলে অ্যান্সার হচ্ছে আরো 10 মিটার। তাহলে বলো তো টোটাল অতিক্রান্ত দূরত্ব, টোটাল অতিক্রান্ত দূরত্বটা কত হবে বলো তো? 25 প্লাস 10 অর্থাৎ 35। ইয়েস, 35 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝছেন বুঝছেন? সেই লেটস গো, আমরা পরের ম্যাথটাই যাই। তো ওই অঙ্কটারই এক্সটেনশন, উদ্দীপকের ওই অঙ্কটারই আরেকটা পার্ট। বলা হয়েছে ও এ অংশের দ্রুতি বিসি অংশের দ্রুতি অপেক্ষা বেশি। আচ্ছা তাহলে চলেন দেখি ও এ কোনটা বিসি কোনটা, একটু এগুলো মুছে দিই। ও এ কোনটা বিসি কোনটা? ও এ, আচ্ছা আচ্ছা, এখানে কি ভুল করা হয়েছে? ও এ এবং বিসি, এটা কত নাম্বার এমসিকিউ? ওমা, উল্টাপাল্টা লাগে কেন? আই হায়, উল্টাপাল্টা হয়ে গেছে ব্রাদার, ভয়ঙ্কর উল্টাপাল্টা হয়েছে। এটা অন্য কোনো একটা এমসিকিউ। আল্লাহ আল্লাহ। আচ্ছা প্যারা নাই, এই এমসিকিউটা আমরা স্কিপ করতেছি, ঠিক আছে? কারণ এটা অন্য একটা প্রশ্ন আমার মনে হচ্ছে, কারণ ও তো এখানে অপশনই নেই। যাই হোক আসেন, আচ্ছা এই কোশ্চেনটা একটু অ্যান্সার করি আমরা। এটা কিন্তু মজার একটা প্রশ্ন। এটা বলা হয়েছে যে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময়ের লেখচিত্রে কোনটা? খাড়া উপরের দিকে নিক্ষেপ, খাড়া উপরের দিকে। ভাই কোনো একটা বস্তু যখন আমি কোনো একটা বস্তুকে আমি যখন খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, ওর ত্বরণ বলতে একটা জিনিসই থাকবে, সেটা কি বলো? জি, হ্যাঁ জি, ওইটাই। অর্থাৎ অলওয়েজ ত্বরণ তার একটাই থাকবে, সেটা হচ্ছে জি, যেটা নিচে অভিকর্ষজ ত্বরণ, যেটা ওইটাই শুধু থাকবে, আর কিছু নাই। যতই উপরে, একটা সময় গিয়ে তার বেগ জিরো হয়ে যাবে। আমরা এই জন্য খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্রগুলো কি পড়ি বলবেন মনে আছে? বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a না লিখে 2gh লিখি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি লিখি। অর্থাৎ জি হইতেছে একমাত্র ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। এবং এই অভিকর্ষজ ত্বরণটা কি কনস্ট্যান্ট না? অলওয়েজ অলওয়েজ 9.8 না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার না? এক্স্যাক্টলি। তাহলে এটা তো ধ্রুবক, উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ কি হয়ে যেতেছে? ধ্রুবক হয়ে যেতেছে। অর্থাৎ সময় যতই বাড়ুক ত্বরণ চেঞ্জ হবে না। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝছি বুঝছি। পরের এমসিকিউ। আচ্ছা এইটা মনে হয় ওই ম্যাথ যায় কি না কে জানে, হরেবার। চলো শুরু করি, ভালো একটা ম্যাথ। চলো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। 2টা প্রশ্ন, দেখি তো আরেকটা প্রশ্ন আছে কিনা। গাড়িটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চলেন, একটা গাড়ি চিত্র অনুসারে চলতেছে, খুব ভালো কথা। একটা গ্রাফ অনুযায়ী আমরা দিছে, গ্রাফটা কিসের? বেগ বনাম সময়ের গ্রাফ। বেগ বনাম সময়ের গ্রাফটা খুব ভালো, কারণ ও আচ্ছা একটা জিনিস তোমাদের বলছিলাম যে বেগ আর সময়ের গ্রাফ থাকলে তুমি জাস্ট এখানে যে ক্ষেত্রফলটা হয় না, ওই ক্ষেত্রফল থেকে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো। এটা আরেকটা চালাকি আর কি, তোমরা মাথায় রাখতে পারো। ওকে আসেন দেখাবো নি একটা ম্যাথ, দেখি।
30তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব। ও হো 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 হো। 30তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখানে একটা মজা হবে। তম সেকেন্ড বলছে, তাহলে একটা সূত্র কি তোমরা জানো? তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের একটা সূত্র আছে, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এইটা যেখানে আদি বেগ বলো কত? হ্যাঁ, আদি বেগ কত? 30তম সেকেন্ডে আদি বেগ কিন্তু 0 ছিল, হাফ ছিল। এর মান কত? এর মান তো জানি না ভাইয়া, চলেন বের করি। এর মান বের করা এখানে কোনো বিষয় না, এটা একটাই গ্রাফ। এই গ্রাফের যে স্লোপ মানে ঢাল, ওইটাই হইতেছে ত্বরণ। তাহলে আমি এটাকে আদি বেগ ধরি, এটাকে শেষ বেগ ধরি। এটা আমার ভি, এটা হচ্ছে ইউ। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টাইম। তাহলে ত্বরণ হবে হচ্ছে তোমার ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি এর মান কত এখানে বলো তো? ভি এর মান হচ্ছে 150। ইউ এর মান কত? 0। সময় কতটুকু লাগছে? 30 সেকেন্ড। টাইম 30 সেকেন্ড। আমি ত্বরণ বের করতেছি, বুঝছো? এই রাস্তায় পুরো পথেই ত্বরণ সেম, 150কে 30 দিয়ে ডিভাইড করলে কত হয়? 5 হয়। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এই রাস্তার ত্বরণ। তাহলে চলো বসাই দেই, 5 ইন্টু 2 ইন্টু টি কত? 30তম সেকেন্ড মাইনাস 1। তাহলে ক্যালকুলেটরে বসে আসো। হ্যাঁ, ক্যালকুলেটর করে রাখলাম। ওকে, পাইছি। সেটা হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 30 মাইনাস 1 কত আসে? 147.5 হয়ে গেল। দেখি তো আছে কিনা। ইয়েস, আছে, বুঝছি। আরে ভাই, ঢাল থেকে এখান থেকে আমি ত্বরণ বের করে রাখছি। ত্বরণ জাস্ট এখানে টিতম সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্বের যে ফর্মুলা, ওইটা ইউজ করছি। শেষ, পানি ভাত অঙ্ক। চলো, পরের ম্যাথটা কি ছিল? আসে না কেন? আচ্ছা, আসছে। ওই গাড়িটা অসমবেগে চলতেছিল। দেখি তো। হ্যাঁ, অসমবেগেই তো চলতেছে। এই হাই, এটা মুছো, এই জায়গাটা একটু মুছে দিই। খেয়াল করো, গাড়িটা কিন্তু সময় বাড়ার সাথে সাথে দেখো, 10 সেকেন্ডে বেগ ছিল 50, 20 সেকেন্ডে বেগ গিয়ে 100 হয়েছে, 30 সেকেন্ডে হয়ে গেছে 150। বেগ কিন্তু ধ্রুবক না, বেগ বাড়তেছে। তাহলে প্রথম অপশনটা আমাদের সঠিক। এটা কি সুষম ত্বরণের উদাহরণ? আমি একটু আগেই বলছি যে বেগ দেখো এখানে বাড়তেছে, এবং এই বাড়ার লাইনটা কিন্তু স্ট্রেট লাইন, একদম স্ট্রেট লাইন। মানে এই রেখার তুমি এই জায়গায় ঢাল বের করো, তুমি এই জায়গায় ঢাল বের করো, তুমি এই জায়গায় ঢাল বের করো, সব জায়গায় ঢালের মান সমান পাবা। সব জায়গায় তুমি এই বিন্দু আর এই বিন্দু নিয়ে ত্বরণ বের করো, তুমি এই বিন্দু আর এই বিন্দু নিয়ে ত্বরণ বের করো, তুমি এই বিন্দু আর এই বিন্দু নিয়ে ত্বরণ বের করো, সবগুলো পয়েন্টে ত্বরণ সেম আসবে। তুমি হিসাব করো, এই যে সূত্র দেওয়া আছে, হিসাব করে দেখো। যেমন আমি ধরো এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ত্বরণ বের করব। এখানে 50, এখানে 100, তাহলে 100 মাইনাস 50 ডিভাইডেড বাই টাইম কতটুকু লাগছে? এখানে টাইম গ্যাপ কত? 10। হিসাব করো কত আসে? 5 আসে। সব সময় ত্বরণ কনস্ট্যান্ট এখানে। তো হিসাব করে আমরা দেখলাম এটাও সঠিক কথা। তাইলে লাস্ট অপশনটা কি? এর বেগ দূরত্বের বর্গে মূলের সমানুপাতিক। ও মা, এগুলা আবার কি? আচ্ছা, দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক আমার দেখাইতে হবে। এখানে অলরেডি আমরা একটা জিনিস বুঝতেছি, এখানে ত্বরণ কিন্তু ধ্রুবক, এবং গাড়িটার আদি বেগ কিন্তু 0 ছিল। তাহলে তোমরা কি একটা সূত্র জানো যে এখানে টাইমের সাথে সম্পর্ক বলে নাই, কিন্তু বেগের সাথে দূরত্বের সম্পর্ক, মানে ভি আর এস। তাহলে একটা সম্পর্ক কিন্তু আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? 2as, যেখানে ইউ এর মান কত? 0, এ কি ধ্রুবক,
তাহলে আলটিমেটলি বলেন তো কি লেখা যায়, ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস। এবং আরো সুন্দর করে আমি যদি লিখি শুধু ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এস, দেখেন তো কথাটা সত্য কিনা। অর্থাৎ বেগ সুষম ত্বরণে সরণের বর্গমূলের সমানুপাতিক। এই দেখেন বর্গমূলের সমানুপাতিক কথাটাই লিখছে, এর মানে ইহাও সত্য কথা। তিনটাই সত্য, সবগুলো সঠিক হয়ে গেল। পরের অঙ্ক চলো চলো শুরু করি। এটা আবার কি, আই হাই মাত্র 22। চলো, সমতরণে চলন্ত বস্তুর লেখো নিচের কোনটি, লেখো লেখো, চলো চলো। সমতরণে নাকি চলতে হবে, চলো চলি। সমতরণে চলন্ত বস্তুর লেখ নিচের কোনটি। সমতরণে চলতেছে, সমতরণে মানে ত্বরণ এখানে ধ্রুবক, তাহলে কখন ত্বরণ ধ্রুবক থাকবে ভাইয়া একটু দেখি তো। এখানে ত্বরণ, এটা তো বেগ আর সময়ের গ্রাফ দিছে, দেখো প্রত্যেকটা জায়গায় বেগ আর সময়ের গ্রাফ দিছে। আমরা একটু আগে দেখছি না যে সমতরণের ক্ষেত্রে, এই যে দেখো সমতরণের ক্ষেত্রে বেগের গ্রাফ হয় এরকম কি হয়, মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে বলেন তো এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, এক্স্যাক্টলি দিস ইজ আওয়ার অ্যান্সার। শেষ, চোখের পলকে হয়ে গেল, চোখের পলকে। হয়ে যাক পরের কোশ্চেন। ওকে, ওমা এত বড় কেন, আই হাই, চলো করি, কিছু করার নেই তার। কোনো একটা বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তনের গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা দেখে আমারও পছন্দ হচ্ছে না, যাই হোক হোয়াটএভার দেখি। ওকে, বলছে এ থেকে এ এবং সিতে ত্বরণের মান অসমান। ও দেখো এইটা একটা স্ট্রেট লাইন, আবার এইখানে দেখো আরেকটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে বিষয়টা কিরকম, মানে মূল বিন্দুগামী সরল রেখা, মানে একটা সরল রেখা আছে, ঊর্ধ্বগামী সরল রেখা। এরকম যদি হয় তাহলে কিন্তু এই জায়গাও একটা সুষম ত্বরণ আছে, এখানেও একটা সুষম ত্বরণ আছে, বাট এই রেখা ওই রেখা কিন্তু কানেক্টেড না। এর মানে এই ত্বরণ আর এই ত্বরণ সমান হবে কিনা এটা কনফার্ম না আমরা। চলো বের করি। ও থেকে মানে এ পথে, প্রথমে চলো এ পথে হিসাব করি। এ পথে ত্বরণ হিসাব করি, A1 v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বলো এই পথে আদি বেগ কত, 0, শেষ বেগ কত, 10, তাইলে 10 মাইনাস 0। সময় কতটুকু লেগেছে, 5 সেকেন্ড। হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার চলো বিসি মানে এই যে এই পথে, সি পথে বের করি। সি পথে A2 ইকুয়াল টু সেম সূত্র v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি এর মান কত দেওয়া, সরি শেষ বেগ কত, এখানে আদি বেগ কিন্তু 10 আর শেষ বেগ কিন্তু 20, তাইলে 20 মাইনাস 10, সময়ের পার্থক্য কত, এখানে 15 থেকে 25 হয়েছে, তাইলে 10 সেকেন্ড। এই দেখো এই জায়গাটার সময় পার্থক্য কত, মানে এইখান থেকে এখানে গেছে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। অর্থাৎ অ্যান্সারটা হবে কত, 20 মাইনাস 10 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। ওয়াও, সেম অ্যান্সার পেয়ে গেলাম। অর্থাৎ প্রথম কথাটা যথার্থ, প্রথম উক্তিটি যথার্থ। প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নাকি 125। চলো হিসাব করি। প্রথম 15 সেকেন্ড মানে হচ্ছে এই পুরো রাস্তাটা, এইখান থেকে এই পর্যন্ত প্রথম 15 সেকেন্ড এতটুকু। এই অঙ্কটা তুমি চাইলে না জাস্ট গ্রাফের ভিতরে করতে পারো। সো বেগ আর সময়ের চিত্র দেওয়া থাকে এবং এখানে যদি দূরত্বর হিসাব করতে বলে তুমি সূত্র বসায় করতে পারো, অথবা এই গ্রাফের ভেতরে যে এই যে কভার করা ক্ষেত্রফলটা আছে না,
এই যে এই জায়গাটা আছে না, এই জায়গাটা আছে না, এই জায়গার ক্ষেত্রফল হিসাব করলেও তুমি বের করতে পারবা। এটা কিন্তু ইজিলি করা যায়, কারণ আমাদের দেখো খেয়াল করে এই পার্টটা কিন্তু ত্রিভুজ, এটা কিন্তু ত্রিভুজ, তাই না? এটা কিন্তু ত্রিভুজ। তাহলে ত্রিভুজের হিসাবটা কিভাবে হবে বলো তো দেখি। হাফ, এখানে ভূমি কত 5, উচ্চতা কত 10, তাহলে প্রথম হবে হচ্ছে হাফ ইন্টু 10 ইন্টু 5 ইকুয়াল টু কত আসলো, কত আসলো 25। তাহলে প্রথমে আসলো এ থেকে এ পথে 25 মিটার গেছে। তাহলে বি পথে কত গেছে বলো তো? বি পথের হিসাবটা কেমন হবে বলো তো? বি পথের হিসাবটা খেয়াল করো তোমরা, এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থটা গুণ করতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 5 থেকে 15, 15 থেকে 5 বিয়োগ করো মানে 10, প্রস্থ কত 10, তাহলে 10 ইন্টু 10 অর্থাৎ 100, তাহলে টোটাল ডিস্টেন্স হবে 125। দেখো যোগ করো, তাহলে দ্বিতীয় উক্তিটিও যথার্থ। লাস্ট উক্তি, বস্তুটির শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড। দেখো এই বস্তুটি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই দেখো লাস্ট পয়েন্ট যেখানে, ওই পয়েন্ট বরাবর যদি তুমি আস্তে 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 আসে দেখো, তুমি অ্যান্সার পাইতেছো কত 10, অর্থাৎ একদম লাস্ট বিন্দুতে সে 10 মিটার পার সেকেন্ডই ছিল। তাহলে তৃতীয় কথাটাও যৌক্তিক, তাহলে সকল সূত্র সকলগুলো সঠিক উত্তর, সবগুলোই সমাধান, সবগুলোই সঠিক। বুঝেছেন, বুঝেছেন ব্রাদার্স? অ্যান্ড ওকে লেটস গো, চলো। ওকে, এই দেখেন আরেকটা সুন্দর প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নটা হচ্ছে ছক আকারে, এতক্ষণ কিন্তু গ্রাফ দেওয়া ছিল, আমরা এবার ছক দিছি। ছক থেকে কিভাবে ম্যাথ করে তোমাদের একটা টেকনিক শিখাই দিই। ছকের ম্যাথগুলো যদি সহজ হয় তাহলে করাই যায়, অসুবিধা নাই। দেখি তো ছকের কি দুইটা ম্যাথ দেওয়ার কথা তো এখানে? হ্যাঁ, প্রথম এই দুইটা ম্যাথই কিন্তু ছকের, মানে এই ছকের উপরে দুইটা ম্যাথ আছে। তো প্রথম ম্যাথটা, এই জন্য এই অঙ্কগুলো করার আগে তুমি বলবো যে তোমরা একটা কাজ করবা, তোমরা সরি এটা না, লাইন নেই, তোমরা গ্রাফটা আইকে নিবা। কিসের গ্রাফ? সময় আর বেগের গ্রাফ। তাহলে এই বরাবর যাবে বেগ আর এই বরাবর যাবে সময়, এই বরাবর যাবে সময়, ঠিক আছে না? বেগ আর সময় গ্রাফটা নিজে নিজে এঁকে নিবা। দেখো 0 সেকেন্ডে সরি 0 সেকেন্ডে বেগ 0 ছিল, তাহলে এটা হচ্ছে আমার প্রথম বিন্দু। তারপর 5 হিসাবটা দেখো 5 30, আচ্ছা তাহলে আমাদের কত কত যাইতে হবে? 5 10 15 20, এইভাবে আমরা হিসাব করে রাখি। 5 10 15 20 25 30, 25 30। দেখো সময়গুলোকে আমি গ্রাফ পেপারে প্রথমে অ্যালাইন করছি। এরপরে দেখো বেগ কত আছে? 0 30 60, তাহলে 30 করে যাবে নাকি? ওকে 30, এরপরে যাবে হচ্ছে 60, এরপরে কত গেছে 90, এর উপরে উঠছে 90-এর উপরে উঠছে, আচ্ছা আর আঁকা লাগবে না। এবার আমরা পয়েন্ট করব, 0 0 আঁকছি, 5 30, 5 এবং 30, তাহলে এই পয়েন্টটা হবে। এরপরে আছে 10 60, 10 60 মানে এই পয়েন্টটা হবে। এরপরে আছে 15 15 90, 15 সেকেন্ডে 90 মিটার পার সেকেন্ড বেগ আছে। এরপরে কত আছে? 20-এ 90, 20-এও 90 আছে, পারফেক্ট। 25-এ 60, 25-এ আবার আগে কমে আসছে একটু, 25-এ আসছে 60, এবং আবার 30-এ কত আসছে? 30-এ 30 চলে আসছে। অর্থাৎ গ্রাফটা হবে এইরকম। অতটা পারফেক্ট হইল না, মনে করো এরকম হবে গ্রাফটা, গ্রাফটা এরকম হবে। তাহলে এবার আমাদের অঙ্ক করাটা সহজ, এই জন্য গ্রাফটা এঁকে নেওয়া ভালো। সৃজনশীল টাইপে কিন্তু সৃজনশীল হয়, এরকম বক্স দেওয়া থাকে, অতঃপর সৃজনশীল করতে বলে, মানে প্রশ্ন আসে, তো গ্রাফটা এঁকে নিলে অঙ্কটা ইজিলি করে ফেলা যায়। আচ্ছা, যদি কঠিন প্রশ্ন লাগে তোমার কাছে, একটি বাসের সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে, বা আমরা দেখেছি এবং গ্রাফ রেখেছি। বলা হয়েছে প্রথম 10 সেকেন্ডে বাসের ত্বরণ কত? ওহো,
প্রথম 10 সেকেন্ড, তাহলে আমাদের এখানে কতটুকু বলো তো? এই যে এতটুকু, এই এতটুকু। প্রথম 10 সেকেন্ডে ত্বরণ কত? তাহলে হিসাব করি, চলো দেখো, প্রথম সেকেন্ডে এখানে ছিল, 10 সেকেন্ডে এখানে আসছে, তাইলে আজ শেষ বেগ কত বলো তো? শেষ বেগটা কত? শেষ বেগ 60, আদি বেগ 0। তাহলে আমাদের ত্বরণের হিসাবটা হবে কত? ত্বরণ ইকুয়াল টু শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। অর্থাৎ শেষ বেগ হচ্ছে 60, আদি বেগ হচ্ছে 0 এবং সময় হইতেছে কত? 10 সেকেন্ড। তাহলে হিসাবে অ্যান্সার আসবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এইটা হবে আমাদের অ্যান্সার। এটা সহজ ছিল, এটা সহজ ছিল। আসো পরেরটাই যাই। এটা কিন্তু মাইনাস আসে নাই, পজিটিভে আসছে, মানে ত্বরণ হয়েছে, মন্দন হয় নাই। বাসটির ক্ষেত্রে ওই কোশ্চেনটাই প্রথম 20 সেকেন্ডের সমতরণে চলে। আচ্ছা, এই কথাটা সত্য কিনা দেখি তো। হ্যাঁ দেখো, হ্যাঁ না কিন্তু, না কিন্তু দেখো বাসটা এই দেখো এই জায়গাটায়, এই জায়গাটায় এই পর্যন্ত আমি যদি সময়ের সাথে এটা কানেক্ট করি, 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু বাসটা সমতরণে গেছে। বেগের ক্ষেত্রে এরকম লম্বা রেখা দেখলে কি মনে হয়? সমতরণ, মানে প্রথম 15 সেকেন্ড সমতরণে গেছে, তারপরে কিন্তু আবার এই জায়গাটায় কিন্তু সমবেগ গেছে, এখানে কিন্তু ত্বরণ জিরো, ত্বরণ জিরো, বেগটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, এই জায়গাটায় কিন্তু কনস্ট্যান্ট 90 ছিল। তাহলে 20 সেকেন্ড পর্যন্ত কি সে সমতরণে গেছে? না, প্রথম 15 সেকেন্ড গেছে, বাট পরের 5 সেকেন্ড কিন্তু সে সমবেগে গেছে, সমতরণে না, তখন ত্বরণ জিরো হয়ে গেছিল আসলে। তাহলে প্রথম কথাটা তো ভাইয়া ভুয়া হয়ে গেল। পরের প্রশ্ন, শেষ 10 সেকেন্ডে এর মন্দন হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শেষ 10 সেকেন্ডে, চলো তাহলে দেখি শেষ 10 সেকেন্ড কোনটা বলো তো? শেষ 10 সেকেন্ড কোনটা বলো তো? 20 থেকে 30। তাহলে কানেক্ট করো, কানেক্ট করো। এই জায়গাটায় কিন্তু সে স্লোপ ডাউন হয়েছে, সে নিচে যাইতেছে, এর মানে ত্বরণ কমে যাচ্ছে, মানে ত্বরণের জিনিসটা মানে বেগ কমে যাচ্ছে। আর বেগ কমে যাওয়া মানে কি বলো? বেগ কমে যাওয়া মানে কি? ত্বরণ হয়ে যাওয়া, মন্দন হয়ে যাওয়া। তাহলে মন্দনটা কিভাবে বের করব? আদি বেগ 90, শেষ বেগ 30, তাহলে হিসাব কি হয়? এ ইকুয়াল টু 90, সরি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাইলে ভি এর মান এখানে কত? শেষ বেগ কত? 30, তাইলে বসাইলাম 30, আদি বেগ কত? মাইনাস 90, সময় কতটুকু? 10 সেকেন্ড। তাইলে অ্যান্সার আসতেছে কত? 60 ডিভাইডেড বাই 10 মানে -6। -6 কেন মাইনাস আসছে? কারণ মন্দন হইতেছে। এখন ফাইনালি কি হবে তাহলে? এখানে অ্যান্সারটা হবে হচ্ছে মাইনাস, কিন্তু এখানে কি মাইনাস দেওয়া আছে? এখানে কিন্তু মাইনাস দেওয়া নাই, বলছে মন্দন, এর মানে অ্যান্সারটা হবে প্লাস, প্লাস অর্থাৎ 6, এটা সঠিক লেখা আছে। আর আদি ভরবেগটা কি? 0 বলা আছে। এখন দেখেন, ঠিক আদি পয়েন্টটা এই জায়গায় কিন্তু আদি বেগ 0, তাই না? 0 না? আর বেগ যেহেতু 0, তাহলে ভর যতই হোক না কেন, ভরবেগ অর্থাৎ m ইন্টু ভি 0ই হবে, অর্থাৎ এই জায়গাটায় ভরবেগ 0 হবে। ও সরি, কি বললাম এখানে? তাইলে সঠিক অ্যান্সার হবে 2 এবং 3। অবশ্য আমরা এটা আগেই বলতে পারতাম, কারণ 1 নাম্বারটা এমনিও সঠিক না। ওকে ওকে, সো আমাদের পরের এমসিকিউ, এখানে বলা হয়েছে 144 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ার দেখলেই না আমার খালি একটু মনে চাই, একটু দেখি তো এটাকে 18 দিয়ে ভাগ করা যায় কিনা। ও যায়, 144 ডিভাইডেড বাই 18 মানে 8 হয়। তাহলে 5 আটা কত? 5 আটা কত? 40। তাহলে এটা ডাইরেক্টলি বলে ফেলতেছি 40 মিটার পার সেকেন্ড। বুঝছেন বিষয়টা? এটাকে দেখাইছি না? ওকে, অর্থাৎ এত বেগে একটা বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলে বলটি কত উপরে উঠবে? ও আচ্ছা, নিক্ষেপণ বস্তু। ভাইয়া, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কয়েকটা সূত্র বলি। সেটা হইতেছে, একটা বস্তুকে তুমি যদি উপরের দিকে ডাইরেক্ট নিক্ষেপ করো, একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে সে কি থেমে যাবে না? এক্স্যাক্টলি থেমে যাবে।
প্রশ্ন হচ্ছে কত উচ্চতায় গিয়ে সে থেমে যাবে, অর্থাৎ তার সর্বোচ্চ উচ্চতাটা কত। তাহলে এটা লিখে রাখো যে দেখো নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা এইচ, এটার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, তুমি ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করতে পারো, অথবা তুমি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2ah ওইটা দিয়েও তুমি করতে পারো, একই জিনিস আসলে, ওইটা থেকে আসে আসলে এটা হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। মানে আমি ডাইরেক্ট ফর্মুলাটা মুখস্থ করি, এটা দিয়ে আমার ইজি হয়ে যায়। সো আমি বলবো যে ইউ স্কোয়ারের মান কত, 40, তাহলে 40 স্কোয়ার 2 ইন্টু 9.8 কত আসে বলেন দেখি, বলেন দেখি, বলেন দেখি, 40 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, তাহলে অ্যান্সার আসে 81.63 মিটার পার, মিটার বলি কেন, মিটার পার বলি কেন, মিটার, শেষ বাচ্চা অঙ্ক। অথবা তুমি চাইলে না এটা দিয়েও করতে পারতা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি এর মানটা তো 0 হয়ে যেতেছে, কারণ শেষ বেগ একদম টপ পয়েন্টে বেগ 0 হয়ে যায়। তো আলটিমেটলি দেখবা যে জিনিসটা থাকবে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, ওইখান থেকে h ইকুয়াল টু লেখা যায় ইউ স্কোয়ার বাই 2g। অর্থাৎ এই ফর্মুলাটাই আমি এখানে লিখছি, তোমার ইচ্ছা, তুমি এটা, আমার মনে হয় এটা বেস্ট, ডাইরেক্ট তুমি ফর্মুলা শিখো, ভালো। ওকে, পরের প্রশ্ন, এটা কি অ্যান্সার করছি? 81 কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়ে গেল। একটা বস্তুকে খাড়া উপরের দিকে 49 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করলে বস্তুটি কত সময়ে ভূমিতে পড়বে? ওয়েল, খুবই সুন্দর একটা প্রশ্ন। কত সময় পর মাটিতে পড়বে, মানে এই যে বস্তুটাকে মারলাম, যাচ্ছে 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 যাচ্ছে, একটা সময় গিয়ে তো সে আবার ব্যাক করবে, তাই না? এই টোটাল টাইমটা কত, সে গেল আবার ব্যাক করলো, অর্থাৎ পুরোপুরি কতক্ষণ সে হাওয়ার মধ্যে ছিল, এই টাইমটা বের করার একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, এটাকে বলা হয় উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল মানে কতক্ষণ সে মানে বাতাসের মধ্যে ভেসেছিল। টি ইকুয়াল টু 2u ডিভাইডেড বাই জি। বসান বসান, 2 এর সাথে বসাবেন ইউ, কত 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 49 বলে দেওয়া আছে কোশ্চেনে। সময় কত, জি কত, আচ্ছা দূর, জি এর মান তো 9.8, এটা তো আমরা জানি। তাহলে কত আসে, 2 ইন্টু 49 ডিভাইডেড বাই 9.8, ওকে হচ্ছে অ্যান্সার 10 সেকেন্ড, হয়ে গেল। যদি বলে শুধু সর্বোচ্চ উচ্চতায় যেতে কত সময় লাগছে, তুমি জাস্ট এখান থেকে 2টা কমাই দিবা, শুধু ফর্মুলা বসাবা ইউ বাই জি। আর যদি উপরে গেল আবার ব্যাক করলো, তাহলে সময় কত, 2u ডিভাইডেড বাই, একটা 2 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? নাইস। চলো, 50 মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে, ফেলে দেওয়া হলে কি হবে? ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে সে মাটিতে পড়বে? অর্থাৎ ফাইনাল পয়েন্ট, উপর থেকে আমি ফেলে দিছি, জাস্ট ছেড়ে দিছি, তো একটা সময় গিয়ে তো সে মাটিতে এসে পড়বে। সে মাটিতে যখন পড়বে ওই মুহূর্তে তার শেষ বেগটা আসলে কত? অনেকে বলবো যে ভাই মাটিতে পড়ে গেলে তো সে স্থির হয়ে যাবে, বেগ তো 0। আমি এই বিষয়টা, প্রশ্নটা কিন্তু এটা না, প্রশ্ন বলছে যে একদম মাটিতে পড়বে অবস্থা, একদম মাটির সাথে লেগে গেছে ওই মুহূর্তে বেগটা কত, মানে এখনো 0 হয়নি, মানে বেগে স্থির হয়ে যায়নি। এটা বের করা ইজি আছে, অনেক ইজি। এটার ফর্মুলাটা কিন্তু ডাইরেক্ট করা যায়, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, এটা আমি নিক্ষেপণ করি নাই, ছেড়ে দিছি, জিটা যেদিকে আমার বস্তুটাও সেদিকে যেতেছে, 2gh। তাহলে ইউ এর মান কত, আমি তো 0 বেগে ছাড়ছি, হ্যাঁ আমি জাস্ট র্যান্ডমলি ছেড়ে দিছি, আমি এমনি করে মারি নাই, জাস্ট র্যান্ডমলি ছেড়ে দিছি, বুঝাইতে পারছি? এই যে ছেড়ে দিছি, বেগ 0। জি এর মান 9.8, এইচ এর মান কত, 50 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে। তাহলে বসাই দেন ভাইয়া, হয়ে গেল 2 ইন্টু 9.8 ইন্টু 50, 980 মিটার পার সেকেন্ড। এটা কি সঠিক অ্যান্সার? নো, এটা তো ভি স্কোয়ারের মান, শুধু ভি এর মান হচ্ছে √980 ভাইয়া। হয়ে যাক 980 কত আসে, 31.30 মিটার পার সেকেন্ড।
কথাটা বুঝছি, কথাটা ক্লিয়ার, বোঝা যায় আছে অ্যান্সার আদৌ? হ্যাঁ আছে, হয়ে গেল। চলো, এটার পরে কি আর এমসিকিউ আছে? আরেকটা আছে, আচ্ছা 2টা এমসিকিউ আছে আর আমাদের। সেই স্থির অবস্থান থেকে বিনা বাধায়, স্থির অবস্থান থেকে, আচ্ছা এই কালিটা পছন্দ হয় না, আসলে এটা করি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ কেমন সম্পর্ক? সমানুপাতিক, বর্গ সমানুপাতিক, মানে বর্গমূল কি নাকি? এ ভাই গ্যালিলিওর 2 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র, বেগ। গ্যালিলিও সাহেব কি বলছে? কোন নির্দিষ্ট উচ্চতা থেকে একই সাথে পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটা প্রথম প্রশ্ন। এরপরে বলছে, মানে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রে কি বলা হয়েছিল? যে যখন তারা পড়ে তাদের সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকে। কেন জানেন? কারণ তাদের তো মাটির দিকে কাজ করতেছে শুধু জি তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানে কি? প্রত্যেক সেকেন্ডে তার বেগ 9.8 করে বাড়তেছে, প্রত্যেক সেকেন্ডে 9.8 করে বাড়তেছে। এটা তো ত্বরণ, তাই না? ত্বরণ মানে কি? বেগ পরিবর্তনের হার। প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে বেগ। এই জন্য দেখবা যত উপর থেকে মারা হয়, একদম নিচে যাওয়ার সময় বস্তুটা ঠাস করে মাটিতে পড়ে, বেগ অনেক বেশি হয়। তুমি একটা বস্তুকে ফালাই দিছো মনে করো উপর থেকে, এইখানে ধরলে দেখবা খুব একটা কঠিন না, বাট এখানে ছেড়ে দিয়ে একদম মাটি থেকে ধরো, দেখবা যে তোমার গায়ে তোমার বেশি জোরে মারতেছে। কারণ কি জানো? ওই কারণ ওইটাই, যে যত সময় যায় বেগ বাড়তে থাকে, এবং এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা গ্যালিলিওর দ্বিতীয় সূত্র। তাহলে সমানুপাতিক, হায় তো বেগের সাথে বললাম, এখানে তো চাইছে দূরত্বের সাথে। হ্যাঁ বেটা, না না না, ও হয়ে গেছে এই যে বেগের সাথে সময়ের সম্পর্ক সমানুপাতিক হয়ে গেল। চলো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন সূত্রটা সঠিক? আমরা জানি যখন একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি, তার ত্বরণ কিন্তু উপরের দিকে কাজ করে না, জি কাজ করে নিচের দিকে। তাহলে জি কি? উপরের পার্টটা যদি পজিটিভ দিক হয়, নিচের পার্টটা কি? জি এখানে নেগেটিভ হয়ে গেল না? অর্থাৎ আমরা সূত্র এখন জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2, যেহেতু ত্বরণ এখানে জি এইচ, এটা সূত্র ঠিক আছে। বাট এখানে একটু খেয়াল করো, এইটা কি প্লাস হবে? এটা কি প্লাস হবে না? কারণ জি এখানে ঋণাত্মক হিসেবে কাজ করতেছে, কারণ আমার বস্তুটা হয়তো উপরের দিকে যাচ্ছে, আমার বেগ উপরের দিকে, আমার এইচ উপরের দিকে, কিন্তু আমার ডি এর মানটা নিচের দিকে। উপরের পার্টটা যদি পজিটিভ ধরি, নিচের পার্টটা নেগেটিভ চিন্তা করতে হবে। এই জন্য জি নেগেটিভ হওয়ার কারণে ফর্মুলা দাঁড়াবে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। দেখি তো মিলে কিনা, মিলে কিনা? হ্যাঁ মিলে গেল, শেষ। সো দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই ছিল আমাদের সবগুলো প্রশ্নই মোটামুটি শেষ ভাইয়া। অ্যান্ড আমি একটা কথাই বলবো, তোমাদের কে কত পাইছো? অবশ্য মাঝখানে একটা এমসিকিউ আমাদের ভুল চলে আসছে, তো এটা আমরা স্কিপ করেছি। সো 29টা এমসিকিউ আমরা সলভ করতে পেরেছি। তো ডোন্ট ওয়ারি, আমি এর ভেতরে কিন্তু তোমাদের মোটামুটি সবগুলোই কভার করে দিয়েছি, যতগুলো ধরনের হতে পারে আমি সবগুলোই কভার করে দিয়েছি। গতি চ্যাপ্টারে এই এমসিকিউগুলো বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পরীক্ষার হলেও তোমাদের কমন পড়বে, বিশ্বাস রাখতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে? আর একটা বিষয়, ভালো করে পড়াশোনা করো, বেশি বেশি ক্লাস করো, অ্যান্ড পড়াশোনার ভিতরে থাকো, আজাইরা কাজ থেকে একটু বিরত থাকো। বিশেষ করে HSC 26 যারা আছো, মানে কয়েকদিন পরে এক্সাম হচ্ছে, তো একটু পড়াশোনার ভিতরে থাকতে হবে। যদি এই ক্লাসটা সবাই দেখতে পারো, যাদেরই গতি চ্যাপ্টার শেষ হয়ে গেছে তারা সবাই দেখতে পারো। এবং আমার সাথে যদি তোমরা ডাইরেক্টলি যুক্ত হতে চাও, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে পারো। নিচের কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এবং এই ক্লাসের পিডিএফটাও কিন্তু নিচে দেওয়া থাকবে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।